আমরা নাটক করা শুরু করলে সাব্বির ভাইদের অসুবিধা হবে, বুঝছেন? কোনো পাত্তা পাওয়া যাবে না, সাব্বির জয়ের কোনো পাত্তা পাওয়া যাবে না। তো মরণ বাবু ভাইয়ের দরকার সঙ্গে আপনাকে প্রায় একই আমাকে কি না, বাবু ভাই আর মুরাদ ভাইয়ের সঙ্গে কম্পিটিশন হবে। আমি তো টাকলা না, তবে মুরাদ ভাই কিন্তু খুব সুন্দর বক্তব্য দেয়, তার বক্তৃতা আমি শুনেছি, খুব সুন্দর, খুব সুন্দর, খুব প্রাঞ্জল ভাষায়, স্পষ্ট উচ্চারণ, হ্যাঁ, খুব সুন্দর। এই মূর্খ মানুষের কথা না ভাই, আপনি অতি বিনয়ী। আসসালামু আলাইকুম। জীবনের গল্পের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। চ্যানেল আই টিভি, ফেসবুক লাইভ এবং শাহরিয়ার নাজিম জয় শো থেকে আজকে যে আমার সাথে সম্মানিত অতিথিরা আছেন তারা সবার কাছেই খুবই প্রিয় এবং শ্রদ্ধেয়। আমি পরিচয় করিয়ে দেওয়ার যেহেতু রীতি আছে, তাই পরিচয় করিয়েই দিতে হয়। আমাদের সাথে আছেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হোসেন এমপি স্যার, আছেন বিশিষ্ট নির্মাতা শিহাব শাহীন, আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, আছেন নির্মাতা অরণ্য আনোয়ার এবং জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা মীর সাব্বির। আরো আমাদের সাথে আছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন, আরো আছেন দীপঙ্কর দীপন, চলচ্চিত্র নির্মাতা এবং নাটক নির্মাতা, এবং আরেকজন নির্মাতা পিকলু চৌধুরী। যেহেতু 6 জনের বেশি আমি একসাথে স্ক্রিনে আনতে পারছি না আমাদের সিস্টেমে, কাজে আমি পর্যায়ক্রমে সবাইকে আনবো। আজকে আমরা যে বিষয়টিতে আলোচনা করতে চাচ্ছি সেটি খুবই সাম্প্রতিক আলোচিত ইস্যু, ওয়েব সিরিজ, এবং ওয়েব সিরিজের সাথে আসে অশ্লীলতা কিংবা মানের প্রশ্ন। এখানে অবশ্যই যে কোনো কাজে, বাংলাদেশে নয় পৃথিবী জুড়েই যে কোনো কাজে পক্ষে এবং বিপক্ষের লোক থাকে। আলোচনার জায়গাটা সবসময় সবার জন্য খোলা থাকা উচিত। যেহেতু আজ সমস্ত আমাদের অঙ্গনের সব ভালো ভালো যারা খুবই ভালো বক্তা, যারা খুবই বুদ্ধিমান, বুঝেন, সবাই উপস্থিত আছে, আমরা এই বিষয়টি নিয়ে একটু খোলামেলা আলাপ করব। আমি প্রথমেই শিহাব শাহীন ভাইয়ের কাছে যাব। শিহাব শাহীন ভাই, আপনি যে ওয়েব সিরিয়ালটি নির্মাণ করেছেন 14ই অগস্ট, এবং সেটি অগস্ট 14, সেটি খুবই আলোচিত হয়েছে, সবার মুখে মুখে পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে। আপনি নিশ্চয়ই সবকিছুই অবগত। আমি যেহেতু অনেক অতিথি, আমি সবাইকে একটু টাইম ফ্রেম বেঁধে দেব, ওই টাইমের ভিতরে ওই প্রশ্নের উত্তরটি দিতে হবে, কারণ তাতে করে সবাই সবার অধিকার নিয়ে কথা বলতে পারবে। আপনি আপনার এই নির্মাণটি নিয়ে আপনার বক্তব্য একেবারে 3 মিনিটে আপনি বলবেন। এই প্রথম 3 মিনিটে আপনাকে বলার সুযোগ আমরা করে দিচ্ছি। আপনি 3 মিনিটে আপনার বক্তব্য দেবেন আপনার এই সিরিয়ালের কাজটি নিয়ে। বক্তব্য মানে আমি বুঝিনি বক্তব্যটা মানে আপনার অভিব্যক্তি বা আপনার এক্সপেরিয়েন্স, আপনি কি সময়ের ভিতর যাচ্ছেন এই কাজটি নিয়ে? এই কাজটি একটা অ্যাপ এর জন্য তৈরি করা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম, ওভার দ্য টপ প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য করা। এবং বিঞ্জ আমাকে যখন বলে যে একটি রিয়েল লাইফ কাহিনী কাজ করা, তখন আমরা এই নির্বাচন করি, এই ঘটনাটিকে নির্বাচন করি। 2013 সালে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে একটি পুলিশ অফিসারের দম্পতিকে তাকে কন্যা হত্যা করে। তো এটি নিয়ে করার সময় তখন যেটি আসে যে একটা অনুমতির বিষয়টি আসে, কিন্তু তখন একটা আলোচনা হয় যে এটি যেহেতু বায়োপিক না, এবং যেহেতু নির্দিষ্ট ক্রাইমের উপর বেস করে আমরা করছি, তো সেহেতু আমরা সেই মামলার চার্জশিট এবং আদালতের রায়, আইওদের ভাষ্য এবং সেই সময়কার লিডিং পত্রপত্রিকা, এগুলোকে রিসার্চ করে এই কাজটা করি। পরবর্তী প্রশ্ন তখনই আসেনি, কারণ আপনি যে কোনো সন্ত্রাসী ঘটনা নিয়ে করতে গেলে সন্ত্রাসীর অনুমতি লাগবে, 9/11 নিয়ে করতে গেলে, বিন লাদেনের নিয়ে করতে গেলে পাকিস্তানের অনুমতি লাগবে। তো সেই জন্য একটা ক্রাইম ইভেন্টকে বেস করে আমরা সিরিজটি তৈরি করি, এবং সার্বক্ষণিকভাবে আমি চেষ্টা করি যে এই ফ্যাক্টের উপর বেস করে কাজটা করি। ফ্যাক্টটা কোথেকে পেয়েছি? ফ্যাক্টটা পেয়েছি চার্জশিটে, ওই মেয়েটির জবানবন্দি, যেখানে পুরো ঘটনার একটা বিবরণ আছে। চার্জশিট গুলো ঘটনার তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, এবং পরবর্তীতে বিভিন্ন নিম্ন আদালত এবং উচ্চ আদালতের রায়ে অবজারভেশনকে বেস করে কাজটা করেছি।
উচ্চ আদালতের রায় কিছু দুটো অবজারভেশনকে বেসিক মেসেজ ধরে আমরা কাজটা করেছি। উচ্চ আদালতের রায় দুটো অবজারভেশন দেয় যে বয়সন্ধিকালে পিতা মাতার প্যারেন্টিং এর একটু ত্রুটি ছিল। তো আমরা এই বয়সন্ধিকালের কি ধরনের ত্রুটি হতে পারে পিতা মাতার, সেইটাকে আমরা কিছুটা ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে কিছুটা ফিকশনালাইজ করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এবং আরেকটি অবজারভেশন হাইকোর্টে দিয়েছিল যে আমার এখন বলে দিচ্ছে না, তো এই মেসেজটি দুটোকে কেন্দ্র করে আমরা এই ইয়াটা করি, ওয়েব সিরিজটা নির্মাণ করি এবং সার্বক্ষণিকভাবে চেষ্টা করেছি যে আরেকটি অবজারভেশন ছিল যে হাইকোর্টের ঘটনার সময় ঐশিক কোনো মানসিক বিকারে ভুগছিল। তো একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ঘটনা কি আমরা ফেস করি। তো একটা এই ঘটনাটি একমাত্র ইউনিক একটি ঘটনা, সারা বিশ্বে একমাত্র মেয়ে যে তার বাবা মাকে খুন করেছে, প্যারেন্ট কিলার অনলি ডটার ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো এই ইউনিকটা ঘটনাকে কেন্দ্র করে আমরা এইটাকে একটা ওয়েব সিরিজের মতো ক্রাইম থ্রিলার জনরায় কাজ করার চেষ্টা করি। একটা নির্মাতা হিসাবে আমার কাছে একটু অত্যন্ত এক্সাইটিং একটা অপরচুনিটি মনে হয় যে দেশের মানুষ আমাদেরকে বরাবর বলা হয় যে আমরা রোমান্টিক বা একই ধরনের কাজ করে যাচ্ছি, মানুষকে বোর করছি। তো সেই জায়গা থেকে একটি ভিন্ন ধারার কাজ নিয়ে আমরা দর্শকের কাছে হাজির হওয়ার জন্য এবং সম্পূর্ণ ফ্যাক্টর উপর বেস করে কাজটা করার চেষ্টা করেছি। এবং সেটির পরে আজকে এখন আপনারা এটি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডে এর মধ্যে দিয়ে আমরা নির্মাণটা প্রক্রিয়ার মধ্যে গেছি। এবং এই চরিত্রটি এই সাইকোলজিক্যাল থ্রিলার করতে গেলে একটি চরিত্রের ব্যাপকতা, তার চরিত্রের ডিফারেন্ট শেড অফ ক্যারেক্টার, তার অন্ধকার দিক, তার আলোর দিক, তার গ্রে এরিয়া, বিভিন্ন সেইটা মানুষের সামনে তুলে ধরতে হয়েছে। এই ধরনের এক্সপেরিমেন্টের মধ্যে কাজ করতে গেলে তো কিছু এমন ভাবে করেছি যাতে কোনো দৃশ্য অপ্রয়োজনীয় ভাবে মনে না হয়, সেইভাবেই করা। এবং তারই সবাই সিনসিয়ারলি কাজ করেছেন এবং তারই রেজাল্ট আজকে আমরা পাচ্ছি যে ব্যাপকভাবে এটি সমাদৃত হয়েছে। এবং কিন্তু যে কোনো কাজ আমার নির্মাতা হিসাবে প্রথম লক্ষ্য থাকে যে দর্শককে এঙ্গেজ করা। তো যেহেতু মানুষজন এটা নিয়ে কথা বলছে, যেগুলো কথা এটাতে আমার কোনো আপত্তি নেই, মানুষ ভালো না লাগলে বলবে, মানুষের পছন্দ না হলে বলবে, প্রত্যেক কাজেরই ক্রিয়েটিভ কাজেরই এই পক্ষ বিপক্ষের আলোচনা হবে। তো যেহেতু যত মানুষ অনেক কথা বলছে, আমি আনন্দিত যেটা মানুষকে অনেক বেশি এঙ্গেজ করতে পেরেছি আমি, এবং আমার মেসেজটি আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ শিহাব শাহীন ভাই। আমি আপনার কাছে একটু পরে আসবো। আপনার কথার সূত্র ধরে আমি ফজলুর রহমান বাবু ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই যে শিহাব শাহীন ভাই বলল যে কাজের ভালো কাজ করলে তার বিভিন্ন আলোচনা হবেই, আলোচনাটাকে তিনি পজিটিভ ভাবে দেখছেন এবং তিনি বলেছেন একটি গল্প ফুটিয়ে তুলবার জন্য যা যা করা দরকার ওনার দিক থেকে উনি তাই করেছেন। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন জনগণের হয়ে বা এক শ্রেণীর পক্ষ হয়ে, যে শুধু কি গল্পের প্রয়োজনে আমরা যা তা ব্যবহার করতে পারি নাকি আমাদের সেখানে কোনো নীতিমালা কিংবা সেখানে আমাদের দর্শকের রুচিবোধ, আমাদের দেশের বিভিন্ন মানুষের সামাজিক অবস্থা, আমাদের ধর্মীয় অবস্থা সবকিছুই বিবেচনায় আসে? আপনি একজন সিনিয়র অভিনেতা হিসেবে আপনি কি মনে করেন? হ্যাঁ, এইটাই হচ্ছে প্রশ্ন, যে আমি আসলে কি একদম সাধারণ দর্শক হিসেবে বলবো নাকি আমি এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি, আমি অভিনয় করি এবং এখানে যারা আছে প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যেমন আছে, আমার সাথে কাজের সম্পর্ক তেমন আছে। তো শিহাব শাহীনের এই ওয়েব সিরিজটা আমি দেখেছি। আজকে ওয়েব সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে, ওয়েব সিরিজের বিপক্ষে আমি নই, এখানে শ্লীলতা অশ্লীলতার কথা উঠেছে। আমি প্রথমেই শিহাব শাহীনকে একটু ধন্যবাদ দিতে চাই যে একটা চমৎকার আগস্ট 14 এই সিরিয়ালটা করার জন্য। কিন্তু আমি মনে করি এবং আমরা বিশ্বাসও করি যে আমরা যেমন অভিনয় করি বা আমরা যারা নির্মাণ করি, কোন নির্মাণ বা কোনো অভিনয়ে সমালোচনার ঊর্ধ্বে না। সেখানে ভালো মন্দ, হ্যাঁ, অনেক বিষয় থাকে বা অনেক ধরনের সীমাবদ্ধতার জায়গাও থাকে। যেমন শিহাব শাহীন চমৎকার ভাবে ঐশীর এই গল্পটি বলেছে, এটা যদিও বায়োপিক না, এটা একটি সত্য ঘটনা অবলম্বন, এবং তুষির চরিত্রে যিনি অভিনয় করেছেন অত্যন্ত ভালো অভিনয় করেছেন। এবং এই সত্য ঘটনার পাশাপাশি উনি যে ফিকশনের মধ্যে যে চরিত্রটি এনেছেন, পুলিশ অফিসার শতাব্দী ওয়াদুদ যেটা করেছে, তার সন্তান, তার পরিবার, এটা চমৎকার ভাবে এবং কিছু কিছু জায়গায় চমৎকার নাট্য মুহূর্ত তৈরি হয়, বিশেষ করে শেষের জায়গায়। এবং আমি
যে বিষয়টি নিয়ে আমাদের এখানে কথা উঠেছে বা উঠছে বা আমাদের কারো কারো কাছে হয়তো এটা খারাপ লাগছে, সেটা হচ্ছে যে যেমন তুষি যে চরিত্রটিতে অভিনয় করলো, হয়তো ঐশীর চরিত্রে, সেখানে প্রচুর গালিগালাজ ছিল। আমরা সাধারণভাবে টেলিভিশনে, যদিও এটা টেলিভিশনের নাটক না, অন্য প্ল্যাটফর্মে, তারপরে আমরা সাধারণভাবে যেটা দেখি সেখানে আমরা গালাগালিটা আসলে সহজভাবে নিতে পারি না, আমরা আসলে অভ্যস্ত হয়ে উঠিনি। এখানে একটা প্রসঙ্গ বলা দরকার, সেটা হলো যদিও আমরা বলছি যে এটা একটি অন্য প্ল্যাটফর্মের, কিন্তু আমরা কিন্তু আসলে ওই যে যে পেইড প্ল্যাটফর্ম যেটা আমরা টাকা দিয়ে দেখতে হয়, আমরা কিন্তু সেই জায়গা থেকে দেখিনি। আমরা দেখেছি কিন্তু ইউটিউবে। ইউটিউব কিন্তু ওই অর্থে ওই ওয়েবের যে নিয়মের মধ্যে যে টাকা দিয়ে দেখতে হয় সেটা দেখতে হয় না। আমরা এইভাবে দেখেছি এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের 95% লোক ওইভাবেই দেখেছে। তো তুষির কথাটা যে আসছে, যেমন তুষি, আমি ধরে নিলাম তুষি গালিগালাজ করতেই পারে, কারণ তুষি ড্রাগ এবং পর্নোগ্রাফিতে আসক্ত একটা মেয়ে। সেই মেয়েটি খুব যৌক্তিক ভাবেই গালিগালাজ করতে পারে, এটা খুব যৌক্তিক। আমার কাছে এই জায়গাটাতে খুব, আমি আমার অবজারভেশনের কথা বলছি, আমি কোনো পক্ষের হয়ে কথাটা বলতে চাই না। আবার শিহাব শাহীন যখন দেখাচ্ছে যে মেয়েটি যখন তার ল্যাপটপের ভিতর দিয়ে পর্নোগ্রাফি দেখছে, তখন কিন্তু আমরা দেখি যে শিহাব শাহীন নিজেই নিজেকে সেন্সর করছে কিন্তু। হ্যাঁ, সে কিন্তু আসলে ক্যামেরায় একদিক থেকে ওই মেয়েটির এক্সপ্রেশন দেখিয়েছে, কিন্তু কি দেখছে সেটা কিন্তু দর্শককে দেখা নাই। কিন্তু আমরা যারা দর্শক, আমরা কিন্তু বুঝতে পেরেছি যে আসলে কি দেখছে মেয়ে, তাই নয় কি? তাহলে আমার কথা হচ্ছে যে এইটা যদি শিহাব শাহীন নিজেই যদি নিজেকে একজন দায়িত্বশীল নির্মাতা হিসেবে সেন্সর করতে পারে, তাহলে চাবিওয়ালার সাথে যে জায়গাটি ছিল, হ্যাঁ, যে জায়গাটি একটু খোলামেলা দেখিয়েছে, বা তার বয়ফ্রেন্ডের সাথে যে জায়গাটি ছিল, সেই জায়গাটা তো আমার মনে হয় যে সে এইভাবে নিজেই নিজেকে সেন্সর করে দেখাতে পারতো, তাহলে বোধহয় এই জায়গাগুলো এত আলোচনার জায়গায় আসতো না। আমার কাছে মনে হয়েছে যে এইটা হয়তো বাণিজ্যের জায়গা থেকে বা একটা মার্কেটিং এর জায়গা থেকে এই জায়গাটা করা হয়েছে। এবং শিহাব শাহীন নিজেই বলেছে এই গল্পটার ভেতর দিয়ে একটা এই বয়সের একটা মেয়েরকে কিভাবে নার্সিং করা দরকার, কিভাবে পারিবারিক পরিবেশের মধ্যে দিয়ে তাকে তার বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটাতে নোটিশ করার কথা সে বলেছে। কিন্তু আমরা কিন্তু এই সিরিয়ালে, এই ওয়েব সিরিজে আমরা কিন্তু পিতামাতার ভূমিকাটা অত ওইভাবে দেখিনি কখনো, বা এই যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কথা বললো, সেটাও কিন্তু আমরা ওইভাবে পাই নাই, যে কেন এই মেয়েটি এই জায়গাটা আসতে বাধ্য হয়েছে, বা পিতামাতার কি কি আহ অসুবিধাগুলো ছিল, বা পিতামাতা কেন এই দায়িত্বগুলো পালন করলো না, যে ঐশী মেয়েটির আজকে এই পরিণতির জায়গায় এসেছে। তো সে সবকিছু বিচার করলে আমি মনে করি যে এই জায়গাগুলো আমার কাছে ঠিক ততটা, বিশেষ করে একটা দুটো জায়গায় আমার কাছে, আমি আসলে একজন দর্শক হিসেবে আমি সেটা খুব ভালোভাবে নিতে পারিনি। আমি মনে করেছি যে শিহাব শাহীন এই জায়গাটাকে অন্যভাবে নিতে পারত। আর সেন্সরের কথা তো বললাম, যে সেন্সর তো সে নিজেই নিজেকে সেন্সর করেছে। হ্যাঁ, আবার এটাও ঠিক যে কিছু জায়গায় করেছে, কিছু জায়গায় করেননি। আপনি যা বলছেন তাতে কিছু জায়গায় উনি করেছেন, কিছু জায়গায় করেননি। বাবু ভাই, আমরা আপনার কাছে আসবো। আমরা একটু অরণ্য আনোয়ারের কাছে আসতে চাই। অরণ্য আনোয়ার নির্মাতা, আপনি একটু সংক্ষেপে আপনি এই ওয়েব সিরিজের বর্তমান আলোচনাগুলো নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা একটু তুলে ধরবেন, খুবই সংক্ষেপে আপনি তুলে ধরতে পারেন। জি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি আগস্ট 14 দেখিনি। জি, প্রথম কথা হচ্ছে আমি আগস্ট 14 দেখিনি। শোনা যাচ্ছে কথা? জি, শোনা যাচ্ছে। এখন আপনি আগস্ট 14 না, আমি সামগ্রিকভাবে ওয়েব সিরিজ নিয়ে যে আলোচনাগুলি হচ্ছে এর পক্ষে বিপক্ষে, অশ্লীল কিংবা শ্লীল মানুষের গ্রহণ করার ক্ষমতা কিংবা অক্ষমতা নিয়ে আমার প্রশ্ন আপনার কাছে। প্রথম কথা হচ্ছে অশ্লীল শব্দটা আমরা কেন বলছি? অশ্লীল কোনো কিছুই পৃথিবীর কেউই নিতে পারার কথা না। অশ্লীল শব্দটাই এখানে চলে না। যেটা অশ্লীল সেটা, আমার কথা শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অশ্লীল শব্দটার সঙ্গে একমত হতে পারছি না, বা অশ্লীল কোনো কিছু আমরা দেখতে পছন্দ করব না, কেউই পছন্দ করব না, খুব স্বাভাবিক। এখন এটা তো সহজ হিসাব।
এখন অশ্লীলতার সংজ্ঞা কি, বা অশ্লীলতা আপনারা কোনটাকে অশ্লীল বলছেন আসলে সেটা আমি বুঝতে চাই, আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে দিই। ধরেন আপনি যে দৃশ্যগুলো ইতোপূর্বে জীবনে কখনো বাংলা কোনো নাটক চলচ্চিত্রে দেখেননি, যা সরাসরি আমরা এখন দেখতে পেলাম, শিহাব শাহীন ভাইয়ের কাজ হোক বা ওয়েব সিরিজের অন্যান্য কাজ যেটাই হোক, আপনি বলছেন যে আপনি শিহাব শাহীন ভাইয়ের কাজটি দেখেনি, সে প্রসঙ্গে তাহলে তো আপনার সাথে আসলে ওইভাবে আমি আলোচনায় যেতে পারছি না। কিছু দৃশ্য ছিল যেগুলো সোজা বাংলায়, আমরা বাংলা ভাষায় বলি আপত্তিকর, এগুলোকে ব্যাড সিন বলা হয়, কিংবা এগুলোকে বলা হয় যে একটু মোর দেন, মানে আমরা এগুলোর সাথে অভ্যস্ত না, আমাদের শিল্পীরা অভ্যস্ত না, আমাদের দর্শকরা অভ্যস্ত না। কিন্তু পাশাপাশি দর্শকদের জন্য এখন পৃথিবী উন্মুক্ত, পৃথিবীর সমস্ত জায়গায় এই ধরনের চলচ্চিত্র কিংবা ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে, সেগুলো আমরা নেটফ্লিক্স বা অন্যান্য মাধ্যমে ঠিকই দেখতে পাচ্ছি। আমাদের দেশের শিল্পীদের কাছ থেকে আমরা তা দেখে অভ্যস্ত না। আপনার প্রতিক্রিয়া কি? আচ্ছা, আমি জয় যেটা বলছে আমি সেটা আমার মতো করে যেটুকু বুঝে নিতে পারছি, সেটা হচ্ছে যে আমরা যা দেখতে অভ্যস্ত নই সেটা আমরা এখন যদি দেখি তাহলে কেমন লাগবে। আমার কথা হচ্ছে আমরা অভ্যস্ত নই, কতদিন আমরা অভ্যস্ত থাকবো না? আমাদের কি অভ্যস্ত হতে হবে না? একটা সহজ জিনিস আমি যদি এইভাবে বলি, আমাকে যদি অপশন দেওয়া হয় যে আমি কোন দিকে এগোবো, আমি নিজেকে কোথায় দেখতে চাই, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, এখানে আমাকে দেখতে চাই, না আমি নিউজিল্যান্ড, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে আমি মতো আমার দেশটাকে আমি দেখতে চাই? হ্যাঁ, তো আমি স্বাভাবিকভাবে কোনটা পছন্দ করব? আমি নিশ্চয়ই পাকিস্তান, আফগানিস্তান বা সৌদি আরবের মতো সভ্য হতে পছন্দ করব না। আমি নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো সভ্য হওয়ার কথা ভাববো, বা ইউরোপের মতো সভ্য হওয়ার কথা ভাববো। তো আমি সহজ কথায় আমি যেটা বুঝি যে অনভ্যস্ততা আমাদের যদি থেকে থাকে কোনো কিছুতে, সেটা যদি শিল্পের জন্য ভালো কিছু হয়, বাণিজ্যের জন্য ভালো কিছু হয়, এগিয়ে যাওয়ার জন্য ভালো কিছু হয়, তাহলে তো নিঃসন্দেহে আমাদের সেটা সেদিকে অভ্যস্ত হতে হবে, আমাদের সে পথে আগাতে হবে। জি জি, আপনার কথা আমরা প্রথম অংশ আমরা পেলাম, আপনার জানতে পারলাম। একটু অভিনেতা মীর সাব্বিরের কাছে, মীর সাব্বির যে বিষয়ে আলোচনা হচ্ছে তুমি সেটা শুনতে পেয়েছো, তোমার সামগ্রিক অভিব্যক্তিটা আমরা একটু সংক্ষেপে শুনতে চাই। সবাই সংক্ষেপেই বলতে, পরে আরেক পয়েন্টে সবাইকে ধন্যবাদ। আমি মীর সাব্বির, তুমি কি শুনতে পাচ্ছ? শিহাব ভাইকে ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা যাচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে প্রসঙ্গটা হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে বর্তমানে আলোচনা, এবং সেখানে আমরা শুধু শিহাব শাহীন ভাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো জয়। শিহাব শাহীন ভাই আসলে আমার কাছে মুখ্য বিষয় নয়। মানে শিহাব শাহীন অত্যন্ত ভালো একজন নির্মাতা, তাকে আমি অত্যন্ত তার ভক্ত তার কাজের, এবং তাকে আমি সম্মান করি একজন পরিচালক হিসাবে। এবং এখানে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, নির্মাতা অরুণ আনোয়ার এবং বাবু ভাই, প্রত্যেকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি যেটা কয়েকদিনের আলোচনায় যেটা বুঝতে পেরেছি, কয়েকটা বিষয় আসলে আমাদেরকে পয়েন্ট, সেটা হচ্ছে ওয়েব সিরিজটা কেন, মানে ওয়েব মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে যেটা টেলিভিশনে না, যেটা টেলিভিশনের বাইরে ওয়েভে যেটা চলছে, তাই তো ব্যাপারটা তাই। তো কয়েকটা বিষয় আসছে। একটা হচ্ছে গল্পের প্রয়োজনে আমরা ওয়েব নিয়ে আলোচনা করছি। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক বাজারের কথা বলছি, যে আন্তর্জাতিক বাজারে আমাদেরকে ফাইট করতে হবে। তৃতীয় মানে প্রতিযোগিতার কথা বলছি। তৃতীয়ত বলছি আমরা আধুনিকতার কথা, আমরা আধুনিক হব, মানে আমরা যে আলোচনায় যেটা বুঝতে পারছি। চতুর্থ আমরা বলতে চাচ্ছি যে ব্যবসায়িক যে লাভবান এবং লাভ লোকসানের হিসাবটা এখানে আছে, আর আছে আমাদের সমাজ ব্যবস্থা, এবং সর্বোপরি আমাদের সামাজিক এবং আমাদের সোশ্যাল কন্টেন্টের বিষয়টা এখানে আমাদের উঠে আসতে হবে এই আলোচনাটায়। মানে আমরা যদি মোদ্দা কথা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি, তাহলে পরে আমরা বুঝতে পারবো এটার উপকারিতা এবং অপকারিতা কি। প্রথমত হচ্ছে আধুনিকতা আমি পছন্দ করি, আমি আধুনিকতার পক্ষে, কিন্তু আধুনিকতার মানে এই নয় যে আমি সবকিছু খুলে আমার আধুনিকতা দেখাবো, এটার পক্ষে আমি না। এটা প্রথমত আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি। হচ্ছে প্রতিযোগিতা কার সঙ্গে? প্রতিযোগিতা হচ্ছে আপনারা বলছেন অ্যামাজন, নেটফ্লিক্স কিংবা বহির্বিশ্বের সঙ্গে, কিন্তু প্রথমত আমাদের হিসাব করতে হবে আমাদের যে দেশ,
আমাদের যে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর হতে যাচ্ছে, আমাদের কিন্তু একটা সমাজ ব্যবস্থা, আমাদের কিন্তু একটা সামাজিক অবস্থান রয়েছে। আমরা যদি পৃথিবীর নানান দেশের কাছে এই অ্যাপসের মাধ্যমে আমাদের সমাজটাকে দেখাতে চাই যে আমাদের সমাজ ব্যবস্থা এই রকমের, যেখানে অনেক বেশি উলঙ্গতা আছে, অনেক বেশি নগ্নতা আছে, অনেক বেশি খোলামেলা আলোচনা আছে, এটা আমাদের সমাজ নয়। আমরা এইভাবে বড় হই নাই। আমরা বড় হয়েছি আমাদের পারিবারিক বন্ধন নিয়ে। পরিবারের মধ্যে একটি আমাদের সামাজিক অবস্থান রয়েছে, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা বড় হয়ে উঠি, এটা আমাদের পারিবারিক বন্ধন। আমাদের রিপ্রেজেন্ট করতে হবে সেইটিকে, যেটি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, যেটা আধুনিকতায় যে আমাদের সমাজটা আছে সেটা। কিন্তু এর মানে এই নয় যে আমি অন্য দেশের মতো করে নিজেদের 5টা গালি, তারপর অন্য দেশের মতো 5টা বেড সিন, কিংবা অন্য দেশের মতো করে 10টা রকমের গল্প গালি অশালীন আচরণ করব, এর মানে আধুনিকতা হয়ে গেলাম। অরুণ আনোয়ার ভাই বলেছেন আমরা কি পাকিস্তান আফগানিস্তান হব নাকি? আপনি পাকিস্তানের কোনো সিরিয়াল কি দেখেছেন, ওয়েব সিরিজ? যদি দেখে থাকেন তাহলে খুব খেয়াল করে দেখবেন তারা অত্যন্ত ভালো ভালো গল্পের ওয়েব সিরিজ বানায়। আপনি সেটার কথা আসছেন, আপনি ইরানের সংস্কৃতিতে আসেন। ইরানের যে ছবি আছে সেটা আন্তর্জাতিক মানের ছবি, এবং সেটা অস্কার থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা অ্যাওয়ার্ডে ভরপুর হয়ে থাকে। কই সেখানে তো অশ্লীলতার দায়ে তারা কিন্তু কখনো অভিযুক্ত হয় নাই আমার জানা মতে। আমার ভুল হতে পারে, যদি শিহাব শাহীন ভাই কিংবা অরুণ রানার ভাই জেনে থাকেন, বাবু ভাই আমার চেয়ে সিনিয়র জেনে থাকে, আমাকে ভুল ধরিয়ে দিয়েন। আমি বলতে চাচ্ছি তার্কিশ সিনেমার কথা বলতে যাচ্ছি, সেখানেও কিন্তু দুটো ধরন আছে। একটা হচ্ছে ওদের সামাজিক অবস্থার, ওদের ভিতরে যে কালচার সেটাকেও ধরা আছে, আবার ওদের বাইরেও কিছু বিষয়কে তারা দেখানোর চেষ্টা করে, সেটা তাদের কালচার। কিন্তু আমরা কি আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশ, আমাদের মেন্টালিটি, আমাদের শিশুকে অগ্রাহ্য করে আমরা কি এত আধুনিক হব? এটা আমার প্রশ্ন। কারণ হচ্ছে আমি কয়েকটা সিরিজ দেখেছি যেখানে অশ্লীল শব্দ উচ্চারণ করা হয়েছে, যেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। নিশ্চয়ই মাননীয় মন্ত্রী মহোদয় সেটা যদি আপনি ফুটেজ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। সেই অশ্লীল শব্দ আমরা কেউ ব্যবহার করি না, মানে অ্যাটলিস্ট নাটকে কখনো ব্যবহার করি নাই এতটা অশ্লীল। আমরা যেসব দৃশ্য দেখেছি, যেমন আমরা গল্পের প্রয়োজনে আমরা আধুনিকতায় দেখেছি 70 এবং 80-র দশকে বসুন্ধরা ছবি এবং সারেং বউ ছবি। গল্পের প্রয়োজনে কবরীকে আমরা দেখেছি গল্পের প্রয়োজনে কতটা সাবলীল ভাবে তিনি তার অ্যাক্টিংটা করেছেন, কিংবা গল্পকার যেভাবে দেখিয়েছেন, সেটাও কিন্তু আধুনিক। বসুন্ধরা ছবিতে কিন্তু একটি বাসর ঘরের ছবি আছে, দৃশ্য আছে, সেটাও কিন্তু আধুনিকতা ছিল। আজকে থেকে অনেক বছর আগে সত্যজিৎ রায় যে ছবি করেছে আন্তর্জাতিক মানের ছবি, যে আন্তর্জাতিক কথা বলছি আমরা, সেখানেও কি অশ্লীলতা ছিল? আন্তর্জাতিক মানে কি অশ্লীলতা নয়। আমাদের বুঝতে হবে যে আমরা আসলে ব্যবসায়িক কতটা লাভবান হচ্ছি, এর পিছনে কারা? আমরা শিল্পীদের দোষ দিচ্ছি কেন? শিল্পী তো তার অভিনয় করছে, যে শিল্পী অভিনয় করছে সেটা তার ব্যাপার, তার দায়, সেটা তার ব্যক্তিগত অধিকার। ডিরেক্টর তাকে ডাকবে, সে অভিনয় করবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এখানে ব্যবসাটা করছে কারা, সেই ব্যবসায়িক লাভবান কারা হচ্ছে? এবং আমি গতকালকে একটা আলোচনায় শুনেছি যে বলেছে যে বিদেশি অনেক কন্টেন্ট নিয়ে এখানে বিভিন্ন রকমের গ্রুপ আসতেছে, G5, হইচই, তারা আসতেছে তাদের মতো করে আসতেছে, তাদের কালচারকে তারা দেখাচ্ছে, রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমরা কি আমাদের কালচারকে এভাবে করে দেখাবো এত খোলামেলা ভাবে? কেন? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। মানে আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের হুমায়ুন আহমেদ যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তো অশ্লীল কোনো নাটকে শব্দ উচ্চারণ করেন নাই। রবীন্দ্রনাথের কোনো কবিতায় তো কোনো অশ্লীলতা আমরা পাই না, নজরুলের কোনো নাটকও তো নাই। আধুনিকতার মানে কি আমরা সব ভুলে যাব? আমাদের রুট, আমাদের যে ভিতরের যে বিষয়টা, যে আগুনটা আছে, সেটাকে আমরা ভুলে যাব? আমরা ঐশীর যে ঘটনাটির কথা আলোচনা হচ্ছে শিহাব শাহীনে, সেটা একটি এক্সেপশনাল ঘটনা। এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, মানে এক্সেপশন ইজ এক্সেপশন। এক্সেপশনকে আপনি উদাহরণ হিসাবে দিতে পারবেন না। আমাদের 100 ঘটনা কিন্তু ঐশীর মতো নয়। একটি ঘটনা হয়েছে, সেটা নিয়ে একটা নাটক হয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা ডিরেক্টর তার মতো করে রিপ্রেজেন্ট করেছে, তার মতো করে দেখানোর চেষ্টা করেছে, সেখানে পক্ষে বিপক্ষে কথা আসছে। আমার কাছে তোমাকে আমি আবার একটু কথা বলার ফ্লোর দেব একটু পরে, কারণ তোমাকেই সবচেয়ে বেশি সময় দেওয়া হলো প্রথম রাউন্ডে। আমরা মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আসবো, মন্ত্রী মহোদয়ের কথা শুনে আমরা এখনকার আলোচনা থেকে আমরা যা বুঝলাম, সেই আলোচনা থেকে আপনি কি বুঝলেন সেটি আপনি ব্যাখ্যা করবেন। আপনার জন্য সময় সংক্ষিপ্ত, প্রথম অংশ যেহেতু। এই সাথে সাথে আমার এখানে একটি প্রশ্ন আছে আপনার কাছে, যে অবশ্যই
শিহাব শাহীন কিংবা যারা ওয়েব সিরিজ নির্মাণ করেছেন প্রত্যেকে আমাদের দেশের খুবই ভালো ভালো নির্মাতা। তারা সবসময় আমাদেরকে ভালো চলচ্চিত্র এবং ভালো নাটক উপহার দিয়েছেন, এ কথা অনস্বীকার্য। প্রশ্ন হচ্ছে, ওয়েব সিরিজ করতে গিয়ে একটি নতুন প্ল্যাটফর্মের সন্ধান আমাদের নির্মাতারা এবং শিল্পীরা পেল, সেটি হয়তো আমাদের জীবন এবং জীবিকার জন্য একটি নতুন দুয়ার খুলে দেবে। এটি একেবারেই সন্দেহ রাখে না, এটি আমাদের জন্য একটি নতুন উইন্ডো, যেখানে আমাদের নাটক এবং সিনেমা প্রায়ই আমরা দেখি যে বিপর্যয়ের মুখে। সেই একটি জীবিকার দ্বার যখন খুলে যাচ্ছে, তখন শিহাব শাহীন নির্মিত একটি ওয়েব সিরিজ কিংবা অন্য নির্মাতাদের নির্মিত ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্য নিয়ে আমরা সমালোচনা দেখতে পাচ্ছি। এই সমালোচনাটাই আসলে কতটুকু যুক্তিযুক্ত? আপনার কাছে কি মনে হয় আমাদের সামাজিক প্রেক্ষাপটে এর গ্রহণযোগ্যতায় কতটুকু, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী? ধন্যবাদ শাহরিয়ার নাজিম জয়, জনপ্রিয় উপস্থাপক, প্রিয় মুখ সুদর্শন। আপনার মাধ্যমে আজকে এই চ্যানেল আই অনলাইন প্ল্যাটফর্মে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, তাদের প্রত্যেককে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি যে প্রশ্নটি জয় আমাকে করেছেন, এই প্রশ্নের উত্তরটা যে 8 জন আলোচককে আজকে সংযুক্ত করা হয়েছে বিনয়ের সাথে। সঞ্চালক সাহেব, আপনাকে অনুরোধ করছি সবার কথা একটু শুনি। আমি কথা বললে এটা শুধু মুরাদ কথা বলা হয় না, আমি কথা বললে এই প্রজাতন্ত্রের একজন চাকর হিসেবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে ডাক্তার মুরাদ হাসানের কথাটি সবাই স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ বোধ হয় নাই। আমার কথাগুলো বোধহয় কিছুটা মানে সিদ্ধান্তের মতো, বা এটাই শেষ কথা, মানে kind of it is the chair of the meeting or the session or the conversation or the discussion, whatever. So I want to say, please allow me to talk as the last person of the discussion, please. ওকে, আমরা আপনার কথা বিনয়ের সাথে গ্রহণ করলাম। আপনি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত থাকেন। আপনি জানেন আমরা এই প্রসঙ্গে সাব্বির যা বললো, অরণ্য আনোয়ার ভাই, আপনি 1 মিনিটে তার কোনো অংশ টেনে ধরে কি কোনো উত্তর দিতে চান? কারণ আমরা এরপরে শিহাব শাহীন ভাইয়ের কাছে যাব এবং আবু শাহেদ ইমন ভাইকে আমরা লাইভে আনবো। না, আমি সাব্বিরের কথার প্রসঙ্গে যেতে চাচ্ছি না, কোনো কথা। শিহাব শাহীন কি যেন বলতে চাইছিল, একটু শিহাব শাহীন আমার মনে হয়। শিহাব শাহীন ভাই, আপনি কিছু বলতে চেয়েছিলেন, আপনি তাহলে বলতে পারেন এখন। আচ্ছা, এটি প্রথম হচ্ছে যে এই কন্টেন্টটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য করা এবং মানুষ তার একটা পে চ্যানেল মাধ্যমে পে চ্যানেলে যাওয়া, যিনি এখানে একটা সাবস্ক্রাইব করে নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে যে ইচ্ছা করেন তিনি দেখতে পান। এটি ড্রয়িং রুমে বসে সবাই পারিবারিকভাবে দেখার কন্টেন্ট বা মিডিয়াম নয়। এটি যেটি ইউটিউবে আসার কথা বলেছে বাবু ভাই, সেটি পাইরেটেড কপিগুলো এসছে। পাইরেটসি তো এটা কারণ নিয়ন্ত্রণ, পাইরেটেড ভার্সনগুলো এসছে, সেটি দায় তো আমরা জানি। এটি কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, কিন্তু বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে 95% দর্শকই ইউটিউবের মাধ্যমে দেখেছে। চলে এসছে কিন্তু আমার একটু বাবু ভাই, আমি একটু, আমাকে না থামালে আমি একটু কথা বলে যাই। আচ্ছা, যে কথাগুলো সাব্বির বলেছে আমি একটা কথার সাথে একমত না। এখানে সবকিছু খুলে দিয়ে কিছুই হয়নি সাব্বির, এইখানে উলঙ্গ কিছুই হয়নি। আপনি কোনোটাই আমার অগাস্ট 14 যদি দেখে থাকেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি কোথাও কোনো স্ক্রিন শো দেখতে পাবেন না। কোনো স্ক্রিন শো করা হয়নি কারণ এখানে আমরা যে অংশটুকু যতখানি আপনার কাছে মনে হচ্ছে যে আপত্তিকর মনে হচ্ছে, সেই অংশটুকু কেবলমাত্র চরিত্রের প্রয়োজনই আমরা করেছি। বাবু ভাই যেটি বলেছেন তালা চাবিওয়ালা, তালা চাবির ওখানে তো এমন কোনো কিছুই নেই। তালা চাবি আসছে, ছেলেটা চলে গেছে ভিতরে, ব্যাস, তারপরে শেষ, আপনি কিছু দেখেনি বাবু। আর যে অংশটাতে সে ড্রাগে ধীরে ধীরে ড্রাগ অ্যাডিকশনের মধ্যে পড়ে যায়, বহু সঙ্গের মধ্যে পড়ে যায়, সেই জায়গা অংশটুকু আমরা ড্রামাটাইজ করেছি। সেই সময়টাতে আমরা যেটা দেখিয়েছি, মা ছিলেন ডেস্টিনির কাজে ব্যস্ত, বাবা ছিলেন অফিসের কাজে ব্যস্ত। সেই সময়টা বাসাটা ফাঁকা থাকতো, খালি বাসায় একা মেয়ে সারাক্ষণ থাকতো। এই একা মেয়ে সারাক্ষণ খালি বাসা থাকতে সেইটার সুযোগটা মেয়েটি নেয়।
আমরা এই মেসেজটি বাবা মাদের দিতে চেয়েছি, কিপ এন আই অন ইউর ডটার, যে এই সময়টাতে এই গেলে এইভাবে ছোট 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 করে শুরু হয়। তো সেই জায়গাটাতে কোনো উলঙ্গ কিছুই ছিল না, কোনো কিছু খুলে দেওয়ার কথা ছিল না। আমরা এই সমাজের মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠা, বাবু ভাই আমি শেষ করি, এই সমাজের মূল্যবোধের মধ্যে দিয়ে বেড়ে ওঠা পরিচালক আমরা আপনার সামনেও কখনোই বেয়াদবি গ্রহণ করিনি। বাবা মা সাহেব যে শিক্ষা, আমরা সেই মূল্যবোধের মধ্যে দিয়ে পড়ে আসছি, নিজস্ব সেন্সর নিয়ে নিজের নিয়ে আমরা কাজ করে এসেছি। 18 বছরের ক্যারিয়ার। দর্শক আমার একটা নিজস্ব একটা দর্শক অলরেডি আছে, আমি কাউকে এটা দেখিয়ে কিছু করার কিছু নেই। আমার কাছে মনে হয় যে চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন আমি তাই করছি। এখানে উলঙ্গ যে ধরনের আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে, এটা আমি কোনোভাবে মানতে পারছি না। এখানে প্রত্যেকটা পরিচালক তার নিজস্ব বিবেক অনুযায়ী এবং তার বাংলাদেশের সংবিধানের 39 ধারা অনুযায়ী তার নিজেকে এক্সপ্রেস করার অধিকার আছে, এবং সেই অধিকারটাই সে প্রয়োগ করেছে এবং ভাবে তার নিজস্ব বোধ বুদ্ধির মধ্যে পেয়ে গেছে। এখন আপনি এটাকে আপনার কাছে অশ্লীলতা বিষয়টা এটা ব্যক্তির উপর ডিপেন্ড করছে। এখন বাসায় বসে বাংলাদেশে মেয়েরা ওড়না ছাড়া দেখালে অধিকাংশ অনেকবার 90% মানুষ বলবে এটা অশ্লীল, কিন্তু ওড়না ছাড়া মেয়েরা আমরা তো এটা এই মৌলবাদের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এই জন্য তো আমরা স্বাধীন করে, যে একটা মেয়ে বাসার ভিতরে ওড়না ছাড়া আছে সেটা দেখাতে হলে আমাকে জবাব দিয়ে করতে হবে এটা অশ্লীল বলে। আপনি এইটা তো এই ইয়াটা তো আপনি আমার উপর দিতে পারেন না। আমি এই প্রগতির পক্ষে সারা জীবন করে এসেছি, সারা জীবন মৌলবাদের বিরুদ্ধে অধনাটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সব জায়গায় কাজ করে এসেছি, এই বিশ্বাস তো আমার আছে। সেটা আমি এই জায়গা থেকে আমি মানতে পারি না যে এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে যে কে আপনি কোনটাকে অশ্লীল বলবেন। এটা কমপ্লিটলি সাবজেক্টিভ একটি বিষয়, যে আমার কাছে লাগছে আমার কাছে লাগছে না। সো এই জন্যই এখানে আপনার হাতে রিমোট আছে, আপনার কাছে পে করার সুবিধা আছে, আপনি সিলেক্টিভলি দেখবেন। আপনি এটা 18+ আমরা নির্দিষ্টভাবে ডিসক্লেইমার দিয়ে দিয়েছি প্রথমে বিশাল অংশ করে, আপনাকে বারবার সাবধান করা হয়েছে যে এটি ভেতরে খুন আছে, রক্তপাত আছে, ভায়োলেন্স আছে, এবং একটু বাবু ভাই বলেছেন একটি বিকারগ্রস্ত মেয়ে গালাগালি করতেই পারে, সেই সেটা আছে, আপনি দেখবেন না। এটা আমরা বলছি না যে কন্টেন্টটা এর জন্য ফ্রি নয়। তো আমি আমার এখানে বলছি যে ওই কথাগুলো আমি নিতে পারছি। ধন্যবাদ। শিহাব শাহীন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অসাধারণ সুন্দর করে কথা বলেন, কিন্তু আমার আপনার কাছে একটি প্রশ্ন আছে। আসলে আমরা অনেক কমেন্টস নিচ্ছি, সেই কমেন্টস থেকে আমাদের প্রশ্ন। দেখেন, সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে যে ধূমপান করার সে ধূমপান করে, যে বুঝে সে লেখা থাকলেও করে, না থাকলেও সে করে না, তার ব্যাপারটা বুঝে না। কিন্তু বাংলাদেশ যে আপনারা একটি নতুন ট্রেন্ড চালু করেছেন, তাতে দিয়ে সমালোচনা হচ্ছে, তা হচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন শিহাব শাহীন ভাই? আমি আবার বলি, আমি কি রিপিট করবো কথাটা? জি, শিহাব শাহীন ভাই, সিগারেটের গায়েও লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু যে খাওয়ার সে খায়, যে না খাওয়ার সে লেখা থাকলেও খায়, না থাকলেও খায়। এখন বিষয়টি হচ্ছে, অবশ্যই আপনারা নতুন একটি প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছেন, সেখানে প্রতিভা বিকাশ করানোর যথেষ্ট সুযোগ আছে, যেখানে কোনো সেন্সর নেই, সেখানে বাস্তবসম্মত ভাবে আপনি চাইলে একটি গল্পকে চিত্রায়ন করতে পারছেন। একই গল্প কিন্তু আপনি টেলিভিশন কোনো চ্যানেলের জন্য কিংবা সিনেমার জন্য যদি বানাতে চান, এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারবেন না, কারণ সেখানে টেলিভিশনের একটি সেন্সর থাকে এবং সিনেমাতেও একটি সেন্সর থাকে। যেহেতু ওয়েবের ক্ষেত্রে সেন্সর নেই, আপনি স্বাধীনতা নিয়ে আপনার কাজটা করতে পারছেন। প্রশ্ন হচ্ছে, এটি বাংলা ভাষায় এই অভিনয়টি হচ্ছে, বাংলা ভাষার দর্শক বাংলাদেশের মানুষ, এবং আমরা যদি একটু বৃহৎ পরিসরে চিন্তা করি, সেক্ষেত্রে কলকাতার মানুষ। এর বাইরে কিন্তু আমাদের এই ওয়েব সিরিজ বিদেশিরা দেখার অপেক্ষায় নেই, তাদের যথেষ্ট কাজ আছে। তারা দেখলেও বন্ধুত্বের কারণে দেখতে পারে, কিংবা কারোর সাথে কারো পরিচয় থাকলে দেখতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে, সামগ্রিকভাবে আমাদের অনেক শিল্পী এই ধরনের কাজে উপযুক্ত না, কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এখন যদি এই কালচারটি শুরু হয়, আমাদের একটি বেশিরভাগ শ্রেণীর শিল্পী কি বেকারত্বের দিকে ঝুঁকে যাবে না? কারণ তারা তো এই কাজগুলোর সাথে অভিনয়ে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবে না। সবার পক্ষে এই ধরনের সাহসী অভিনয় করার সুযোগ নেই। পাশাপাশি আমাদের সমাজ ব্যবস্থায় এবং ধর্মীয় ব্যবস্থায় আমরা কিছু অনুশাসনের মধ্যে বড় হই। আমাদের কালচারে এই আলোচনাগুলো কি নেগেটিভ প্রভাব ফেলবে?
এটা কি মনে করেন আপনি এবং আবু সাঈদ ইমন ভাই এবং অরণ্য আনোয়ার, আপনাদের তিনজনের কাছ থেকে আমি 2 মিনিট করে শুনতে চাই, যেহেতু সময় আমাদের বাধা, আমরা সময়টাকে কাজে লাগাতে চাই। আমি সংক্ষেপে বলবো, আমি ইমনকে বলবো, ইমন আমার বেশি কথাগুলো বলবে যে ধর্মীয় দিক থেকে যে অনুশাসন বিষয়টা আছে সেটা তো জানি বলেছি, সারা জীবন এটার বিরুদ্ধেই, আপনার জীবন থেকেই এটার বিরুদ্ধে ইয়ে হয়ে আছে। এই এই সংস্কৃতি সব জায়গায় রাজাকারের বিরুদ্ধে নাটক করতে গিয়ে তারাও খেয়েছে, তারপরে নিয়েও খেয়েছে আমাদের বলছি। তো এইটু করেছি, এই ফাইট তো সারা জীবন দিয়ে এসেছি, এই বিশ্বাস তো যাবে না। এটা থেকে এই ধর্মীয় বিষয় এটা নিয়ে আমি নিশ্চয় না। আর পারিবারিক থেকে সেটা আপনি যে বলছেন যে বিদেশিরা দেখবে না, আমরা কেন কোরিয়ানরা দেখি, আমরা কেন টার্কিশিয়া দেখি? আজকে কোরিয়ানরা যখন শুরু করে 30 বছর আগে নো সেন্সর দিয়ে শুরু করে, ইমন ভালো করতে পারবে আমাদের নো সেন্সর। আজকে কোরিয়া অস্কার পাচ্ছে, আজকে টার্কিশ বলছে, টার্কিশ আমাদের সুলতান সুলেমান আমাদের এখানে এসে কি হইচই মারছে। আমরা ইন্ডিয়ান কন্টেন্টই দেখছি, হইচই 25 নাকি দর্শক বাংলাদেশ, দর্শক সাবস্ক্রাইবার বাংলাদেশে, টাকাগুলো ওরা চলে যাচ্ছে। আমরা আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করি। যদি নেটফ্লিক্স আসে, যদি অ্যামাজন আসে, তারা 100-150 কোটি টাকা নাকি বছরে নিয়ে চলে যাচ্ছে। যদি নেটফ্লিক্সের ইনভেস্টমেন্ট আমাদের এখানে থাকে, যদি আমাদের এখানে আসে, আমাদের এখানে যদি কাজ করতে পারে, আমাদের ছেলেতে কাজ হারাবে কেন? কেউ তো কাজ বরং অ্যাড হচ্ছে। আবার কেউ তো বলছে না যে ইউটিউব বন্ধ হয়ে যাবে, টিভি বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো বরং সিলেক্টিভ মাধ্যম, এখানে তো কাজ বরং অ্যাড হয়েছে। আপনি এই সংখ্যাগুলো অমূলক। আমি বলবো যে আমার ইমন আসলে বলতে পারবো ভালো করে। জি, আমি আবু সাঈদ ইমন ভাইয়ের কাছে একটু এই বিষয়টি খুবই সংক্ষেপে আপনার কাছ থেকে উত্তর জানতে চাই। আমি সংক্ষেপে বলেছি, সে বেশি করে বলি, এই জন্য। জি, আবু সাঈদ ইমন। ধন্যবাদ সবাইকে। এখানে সবাই গত কয়েকদিন ধরে আসলে এটা নিয়ে বেশ অনেক জায়গায় অনেক আলোচনা চলছে আর কি। তো এটা নিয়ে আসলে ধরেন যে আমরা এমন একটা সময় দেশে আসলে কথা বলছি, এই সময়টা আসলে এই বছর পৃথিবীর ইতিহাসে, চলচ্চিত্রের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা অদ্ভুত সময় গেছে। সেটা হচ্ছে আপনার এবার কোরিয়ান একটা ছবি বং জুন-ওর, সে হচ্ছে আপনার অস্কার পেয়েছে তার প্যারাসাইট নামক ছবিটার জন্য। ইভেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার একটা বক্তব্যে ধরেন যে আপনার এই যে একটা বিদেশি ভাষার ছবি অস্কার পাওয়াকে এটা আসলে খুব ভালোভাবে দেখেনি। সে কিন্তু খুব স্পষ্টভাবে বলছে যে একটা বিদেশি ভাষার ছবি কেন আসলে অস্কার পাবে। কিন্তু এই অস্কার পাওয়ার মধ্য দিয়ে, কিংবা হচ্ছে একই ছবির কান ফিল্ম ফেস্টিভ্যালে পামজিওর পাওয়ার মধ্য দিয়ে কিন্তু একটা স্পষ্ট হয়ে গেছে যে কোরিয়া আজ থেকে 30 বছর আগে একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছিল। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, যেহেতু আমি কোরিয়াতে 3 বছর পড়াশোনা করেছি এবং বং জুন-ও বা হচ্ছে যারা হচ্ছে আপনার লি চ্যাং-ডং, তারা হচ্ছে আসলে এক ধরনের আমার হচ্ছে ডিরেক্ট টিচার ছিল। আমার ছবি জালালের গল্প যখন কোরিয়াতে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে যায়, বং জুন-ও ছিলেন ওয়ান অফ দ্য জুরি, এবং আরেকজন অস্কার প্রাপ্ত পরিচালক আসগার ফারাদি, উনিও ছিলেন জুরিতে, এবং ওনারা চলচ্চিত্র দেখার পরে এসে ধরেন তাদের মতামত দিয়েছেন। তো যেটা হচ্ছে যে ওনাদের বা সারা পৃথিবীর সেন্সরশিপ ব্যবস্থাটা দেখে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে সেন্সরশিপ ব্যবস্থাটা কিংবা ধরেন যে কোনো একটা জায়গাতে মত প্রকাশের যে অধিকারটা, এইটা হচ্ছে ধরেন যে আপনার বাধাগ্রস্ত করে ওই দেশের শিল্প সাহিত্য সংস্কৃতির কখনো আসলে উন্নতি হয় না। এবং এটা যে বর্তমান সময়ের যে আলোচিত বিষয়, এটার একটা খুব সিম্পল বিষয়টা হচ্ছে যে দেখেন, শিল্প মাধ্যমের আরো অন্যান্য অনেক শাখা আছে, যেখানে লাইক হচ্ছে আপনার উপন্যাস আছে, কিংবা গল্প লেখা আছে, কবিতা লেখা আছে, কিংবা আপনার কথা বলার সিম্পল অধিকার আছে। কিন্তু অন্য সব ক্ষেত্রগুলোতে দেখবেন যে কখনোই কিন্তু মত প্রকাশের বিষয়ে বা মানে কোনো ধরনের সেন্সরশিপ কিন্তু আসলে আরোপ করা হয় না। এবং বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেটাতেও কিন্তু, বা বাংলাদেশের বিদ্যমান যে সাংবিধানিক যে অধিকার আছে, সেটাতেও কিন্তু নাই। এবং মত প্রকাশের এই যে স্বাধীনতাটা শিল্পীর, এই স্বাধীনতাটার আমি আসলে অ্যাবসোলুট এক্সপ্রেশনের হচ্ছে রাইটসটাই আসলে বিলিভ করি অ্যাজ এ পার্সন, কিংবা আমার 7-8 বছরের ফিল্ম স্কুলে পড়ার এক্সপিরিয়েন্স, কিংবা আমি এখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াই। সো আমি আমার ছাত্রছাত্রীদেরকেও যখন নাকি আসলে পড়াই ক্লাসরুমে, তখন কিন্তু আমি তাদেরকে বলি যে মানে বাংলাদেশের বা বাংলাদেশের সংবিধানের প্রেক্ষিতে মত প্রকাশের যে স্বাধীনতার বিষয়টি, এটা শুধু হচ্ছে যে আপনার এখন থেকে সবসময় আলোচিত, এবং শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে এই মত প্রকাশের স্বাধীনতা নামক অধিকারটির জন্য মানুষ কিন্তু সোচ্চার। এবং বাংলাদেশের জন্য যদি দেখেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ কনসায়েন্স নামে আলাদা দুটো টার্ম আছে। এই সংবিধানে ফ্রিডম অফ স্পিচ মানে বোঝানো হয়েছে বাক প্রকাশের স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশনের ভাব প্রকাশের স্বাধীনতা যেটা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ থট মানে বোঝানো হয়েছে চিন্তার স্বাধীনতা, এবং কনসায়েন্স মানে বোঝানো হয়েছে বিবেকের স্বাধীনতা। সো রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধানের ব্যাখ্যা ধরে যে শব্দগুলো আমরা পাই, সেটা হচ্ছে বাক, ভাব, চিন্তা এবং বিবেক।
তার সামগ্রিকভাবে একজন মানুষের কিন্তু মত রূপেই হচ্ছে আসলে প্রকাশিত হয়। সো মানুষের মত প্রকাশ করার স্বাধীনতা কিংবা হচ্ছে শিল্পীর যে শিল্প প্রকাশের স্বাধীনতা, এটা আসলে আনএনভার্সলি সব জায়গাতেই কিন্তু হওয়া উচিত। এবং সেটা ধরেন যে শুধু বাংলাদেশ না, এটা যে 1948 সালে যে গৃহীত ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেটা আছে, সেটার আর্টিকেল 19 কিন্তু বলা হয়েছে যে মানুষের মত এবং ভাব প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। সেটা ছাড়াও ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এর আর্টিকেল 19 বলা হয়েছে উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স এভরিওয়ান শ্যাল হ্যাভ দ্য রাইট টু ফ্রিডম দেয়ার এক্সপ্রেশন। সো ওই দিক থেকে যদি আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্টিকেল 39 যেটা আমাদের সংবিধানে আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, সেটার দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে অবশ্যই আমি বলবো শুধু ওয়েব সিরিজ না, শুধু টেলিভিশন না, আসলে সব ক্ষেত্রেই আসলে এই যে মত প্রকাশের কিংবা আমাদের কন্টেন্ট তৈরি করার যে স্বাধীনতা সেটা তো থাকা উচিত। অবশ্যই সেটাতে হচ্ছে কি আপনার ওই যে বিবেকের স্বাধীনতা যেটা কথা বলা হয়েছে, এই বিবেক অনুসারে কেউ কেউ হয়তো হচ্ছে আপনার সেটা ব্যবসায়িক সুযোগের ক্ষেত্রে হোক, যেটা মিস্তাব্বির ভাই বললেন, কিংবা কেউ হচ্ছে ধরেন তার পণ্যের প্রচারের ক্ষেত্রে হোক, তারা হচ্ছে হয়তো একটা কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করতেই পারে। এবং এই যে করতে পারে সেটাতেও দেখেন কিভাবে একটা স্পষ্ট বিভাজন করা হচ্ছে যে বাংলাদেশে আমরা বসে প্রতিদিন হচ্ছে আপনার হাজার হাজার লোক নেটফ্লিক্স দেখছে, তারা হচ্ছে হইচইতে কন্টেন্ট দেখছে, তারা হচ্ছে আপনার জি5 এ দেখছে, আপনারা ওটাকে কোনোভাবে হচ্ছে প্রোটেকশন দিতে পারছেন না। ওখানকার কোনো কন্টেন্টকে হচ্ছে আমরা মানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি। অ্যামাজন প্রাইমে আমরা হচ্ছে একটা নুট সিন দেখলে আমাদের প্রবলেম হচ্ছে না। শুধুমাত্র এই দেশের ভূখণ্ডে থাকা এই দেশের নাগরিকরা যারা চলচ্চিত্র নির্মাতা, তাদের হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে আপনি পড়ে আছেন শিল্পী হিসাবে। এখানকার লেখকদের ক্ষেত্রেও আপনি কিন্তু এই ধরনের বাধা হচ্ছে দিচ্ছেন না। সো আমার কাছে যেটা মনে হয় আবু সাঈদ ইমন ভাই, আপনার এই প্রসঙ্গটাই জাস্ট একটু আপনাকে পজ দিতে বলছি। আপনি যে পর্যন্ত কথা বললেন সেই পর্যন্ত একটু পজ দেন, কারণ আপনার খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন। আমি একটু মির সাব্বিরের কাছে এই আবু সাঈদ ইমন ভাইয়ের কথার উত্তর তুমি কিভাবে দিতে চাও একটু জানতে চাই। আমি জি মির সাব্বির, প্রশ্ন করেছো? তোমাকে করেছি যে আবু সাঈদ ইমন ভাই বললেন মত প্রকাশের স্বাধীনতা এবং সমস্ত স্বাধীনতার ছাপ সমস্ত অঙ্গনেই পড়া উচিত। আমি অবশ্যই আমি প্রথমেই কিন্তু বলেছি যে আমি আধুনিকতা এবং স্বাধীনতার বিরোধী না, আমি মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আছি। এবং যেটা শাহিন ভাই বলেছেন যে উলঙ্গ কথাটা আমি বলেছি, আপনাকে মিন করে বলি নাই। আমি ওয়েব সিরিজ নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা অর্ধ উলঙ্গ অবস্থায় কিন্তু অলরেডি দেখে ফেলেছি কিছু কিছু দৃশ্য কারো কারো নাটকে, ঠিক আছে? তা আমি আপনাকে মিন করে বলছি না, হ্যাঁ অর্ধ উলঙ্গ অবস্থায় আছে। আচ্ছা এখানে তো না আপনার নাটক নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে কথা, আলোচনার হচ্ছে শাহিন ভাই আপনাকে নিয়ে না, ব্যাপারটা হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছে, আমি সেই জন্য বলেছি কথাটা। আচ্ছা আর বিষয়টা হচ্ছে এটা কিন্তু মোটেই আপনি মত প্রকাশের স্বাধীনতা, আপনি যেটা আমি যেটা বলতে চাচ্ছি অবশ্যই আপনার আছে, আমারও আছে, আবু সাঈদ ইমন যেটা বলছে তারও আছেন, সবারই আছেন। কিন্তু ব্যাপারটা এই নয় যে আমি যদি আপনার মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে দ্বিমত প্রকাশ করি আপনি বলবেন যে মৌলবাদী অ্যাটিটিউড, সেটা কিন্তু ঠিক নয়, সেটাও কিন্তু আপনার সাথে আমি একমত নয় বিষয়টায়। আমার কথা হচ্ছে আমরা কোরিয়ান হিস্ট্রি অবশ্যই আমার কাছে স্যালুটেবল, আমার কাছে সমস্ত দেশের সমস্ত হিস্ট্রি আমার কাছে ঠিক আছে, তাদের মতো করে তারা তাদেরকে রিকগনাইজ করছে, তাদেরকে প্রতিষ্ঠিত করছে সারা পৃথিবীর কাছে। আমার কথা হচ্ছে আমার যে সংস্কৃতি, আমার যে ভাষা, আমার যে মেইন যে মূল্যবোধের যে জায়গাটা, আমাদের বেড়ে ওঠার যে মূল্যবোধের জায়গাটা, সেইটাকে আমরা পৃথিবীর কাছে কি করে রিপ্রেজেন্ট করবো সেটা কিন্তু ভাবার ব্যাপার। আমি সেই জায়গাটার কথা বলেছি, আমি একবারও বলি নাই যে আপনি যা করেছেন সেটা আমি মানছি না, তা না, কিন্তু আপনি করতেই পারেন, যেহেতু এটা টিকিট কেটে সবাই মানে যেহেতু সেটা মানে কি বলে টাকা দিয়ে সবাই দেখছে। এখন দেখবেন টাকা টিকিট কেটে কিন্তু সিনেমাও দেখে সবাই, টাকা দিয়ে তো সিনেমাও দেখে। বাংলাদেশে 96 এর পরে 96 যখন সালমান শাহ মারা যায় এবং তার পরবর্তীতে শাবানা যখন এই ইন্ডাস্ট্রি থেকে চলে যায়, তারপরে কিন্তু 98-99 সাল থেকে বাংলাদেশে কাটপিস সিনেমার কিন্তু একটা ব্যাপক প্রচার শুরু হয়েছিল এবং একটা অশ্লীলতার একটা স্বর্ণযুগ বলা যায় সেই সময়টাতে। এবং সেই সময় কিন্তু রিয়াজ, পূর্ণিমা থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এবং পরবর্তীতে সেই অশ্লীলতা, তারপরে তার বিরুদ্ধে অনেক ধরনের কথা হয়েছে, কারণ সেখানে কথা ছিল যে আমাদের সংস্কৃতিতে এই কাটপিস কিংবা এই সংস্কৃতিটা যায় না, মানে টাকা দিয়ে তো মানুষ ওখানে দেখতে যাচ্ছে। কেউ ব্যবহার করেনি না না,
কোনো না, ওয়েব না, সিরিজ আমি কিন্তু বলছি কার্টুন ব্যবহার করেনি। না, না, এই শব্দটাই আমি এই সেটাই শব্দটাই ব্যবহার করা হচ্ছে এই স্পেসিফিক। শব্দটাই এখানে যায় না, এখানে এই যায় কেন? আলোচনার সঙ্গে না, না, করা যায় শব্দ না। এই আমার ওয়েব আমার সিরিজ নিয়ে কথাটা শেষ বলছেন, করতে দেন। সেখানে কাট না। আমি যেটা বলতে আপনি চাচ্ছি সেটা শুনেন, তারপরে বলেন। একটা কথা সেটা হচ্ছে যে বলে ফেললে এখন তো যে আমাকে অস- বলতেই অস- বলে ফেললে আমার তো অশ্লীলতার দায় আমি তো আমার কন্টেন্ট কার্টুন তো নিয়ে ভিন্ন ডিফেন্ড করবো। জিনিস। আমি জানি না, আমি ভাববো যে আপনি আমার কথা নিয়ে বলছেন, আমার কন্টেন্ট নিয়ে বলছেন, যেহেতু আর কোনো না, নির্মাতা না, না, আমি এখানে আমি নেই। আপনার কন্টেন্ট আমি এখানে কথাই হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে। ওয়েব সিরিজ আপনি কোনটা? এখানে ওয়েব উপস্থিত সিরিজ তো আছেন বলে অনেকই আছে। এখানে আমাদের এখানে নেটফ্লিক্সের ট্রেন্ডে গত 7 দিন ধরে ট্রেন্ড করছে 365 DNA নামে একটা ছবি, যেটি পোলিশ একটি ইরোটিক হুম। ছবি, যেটি ইয়া করছে। ইমন যেমন বলল, এক্সপ্রেশনটা অন্যান্য নির্মাতাদের যা থেকে আছে, দর্শক তো দেখছে। ওটা কি ফ্যামিলি নিয়ে দেখছে না? না, 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 মূল্যবোধ- আমার সব মূল্যবোধের এখন যে দর্শক মূল্যবোধের ব্যাপারটা বুঝছেন, এখন আমার 70-এর হ্যাঁ। মূল্যবোধ, আমার বেড়ে ওঠার মূল্যবোধ, আমার সন্তানের কাছে তার এই যে আধুনিক এই আকাশ সংস্কৃতির যুগে সে যে বিশ্ব থেকে নিচ্ছে, সেই মূল্যবোধের সাথে তো একটা মিথস্ক্রিয়া হয়। আমাকেও অ্যাডজাস্ট করতে হয় আমার এই এটার সাথে। আমি তো বলতে পারি না যে বাবার সবসময় না, না, গিয়ে, আমারও তো সন্তান আছে। আমাকেও তো তার সঙ্গে বড়দের সামনে কথা বলি। আমি আমার বড়দের ভাইদের সামনে কথা বলি না, কিন্তু আমার মেয়ে তো আমার সামনে ডিরেক্টলি বলে দেয়, মুখের উপর বলে দিতে পারে। তো দ্যাট ইজ সামথিং। মূল্যবোধটা যুগে যুগে চেঞ্জ হচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তো সেইটা তো মূল্যবোধ আছেই, সেই মূল্যবোধ আমরা আমাদের ধারণা মানুষ তো অবশ্যই পরিবর্তনশীল। এই পরিবর্তনটা মানুষ আপনারা পরিবর্তনশীল, মানছেন না, মানুষ পরিবর্তনশীল, মানতেও কিন্তু চাইছেন না। আমরা যখনই এই পরিবর্তনটা না, 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 আমাদের জন্য আমরা কিছু মানছি না, করতে না। চাইছি। আমরা আপনারা চাইছেন যে কাটপিস বলেন, আমরা পুরার না, আমরা চাইছি না। আমরা কারা? আমি আমারটা তো বলছি। মূলত মেধাহীনতা থেকে। আমি এখানে যারা কাজ আমি- করছে এরা কি হ্যাঁ, এরা কি মেধাহীনতা থেকে আসছে কারা? কাটপিস যারা হ্যাঁ, এনেছিল, অবশ্যই। আমি তো তারা আমি তো মেধাহীন, কথাটা শেষ করতে তাদের কোনো দিলেন না। যোগ্যতা নাই, তারা কথাটা তো ডিরেক্টর শেষ হওয়ার করতে কোনো দিলেন না। যোগ্যতা নাই, তারা কাটপিস দিয়ে সিনেমা যাক, চালায়। আমি তো আমাদের সেটাই- কাটপিসের বিষয় আসবে কেন? সাব্বিরকে কথাটা আমি বলতে তো দাও, সাব্বিরকে কথা দাও। সেটাই বলছিলাম, যখন অবক্ষয়টা শুরু হয় তখন সাব্বির আসলে সাব্বির কথা বলতে বলছেন দিন, আমার কথাটা শেষ করতে দিন, তারপরে না বলেন, আপনি আপনার কথা বলেন, অসুবিধা নেই। আমি বলছি যে আমরা যে না, না, চলো কই। সেটা অবশ্যই ভাই, না, 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 আমার যেটা রিকোয়েস্ট, আমাদের এই আলোচনার মধ্যেই কিন্তু ইন্টারফেয়ারেন্স হচ্ছে, ইন্টারঅ্যাকশন হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। সো একজন করে বলো, একজন করে। অবশ্যই, অবশ্যই, আমি তো সেটাই বলছি। আমি তো আমার কথাগুলো বলতে চাচ্ছি। তখন তাকে কথা বলতে দেন। ও ও কি বলতে চাচ্ছে, ওর কথা শেষ না হলে কিন্তু আসলে আমরা যারা শুনছি আমরাও কিন্তু ফাইনালি বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি ও কি মিন করতে চাইছে। সো প্লিজ জি, আমার মনে হয় তারপরে যে যা বলছেন আপনারা একটু সংক্ষিপ্ত ভাবে মূল অংশটি বলেন, তাহলে আমাদের কথাগুলো একটি পয়েন্টের মধ্যে আমরা ফোকাস থাকবো। যা বলতে চাই মূল কথা না, মূল কথাটি হচ্ছে যে আমাদের সিনেমাও যেহেতু পয়সা দিয়ে দেখতে হয়, তা পয়সা দিয়ে তো আমাদের ওয়েব সিরিজও দেখতে হয়, কিংবা ধরো অ্যাপসের নাটকও পয়সা দিয়ে দেখতে হয়। আমি বলতে চাচ্ছি যে যখন আমাদের সিনেমাতে একটা অবক্ষয় শুরু হলো 98-এর পর থেকে, তখন কিন্তু একটা বিপুল পরিমাণে অবক্ষয় হচ্ছিল, এবং সেখান থেকে কিন্তু সিনেমা আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আবু সাহেদ ইমন থেকে শুরু করে, শিহাব শাহীন থেকে শুরু করে, আমাদের যারা আরো গিয়াসউদ্দিন সেলিম থেকে শুরু করে, তারা কিন্তু সবাই কিন্তু সিনেমাকে ঘুরানোর চেষ্টা করেছে, বাংলা সিনেমাকে, এবং সেই জায়গাটা কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে টিকিট কেটে কিংবা টাকা দিয়ে যদি আমার অ্যাপস দেখতে হয়, তাহলে আমি যদি একই রকম জিনিসই দেখতে চাই, তাহলে আমার সংস্কৃতিকে আমি কিভাবে ধারণ করব, সেইটাই বলতে চাচ্ছি। আমার সংস্কৃতি কি ধ্বংস হচ্ছে না? আমি বাবুর কাছে আসতে চাই। বাবু ভাই, আপনি একটু বলেন। এই কথা সূত্র ধরেই বলি, ইমন যেমন বলল যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার, চিন্তার স্বাধীনতা থাকা দরকার। অবশ্যই আমরা সবাই একমত যে আসলে আমাদের চিন্তার এবং শিল্পীর সৃজনশীল চিন্তার স্বাধীনতা অবশ্যই থাকা দরকার। কিন্তু স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা কখনো কখনো আমরা যদি সঠিকভাবে আমরা কতটুক স্বাধীন, কিভাবে স্বাধীন, এইটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারি। এই স্বেচ্ছাচারীটা যাতে স্বেচ্ছাচারী না হয়, সেই জায়গাটা আমি মনে করি একজন শিল্পী, একজন নির্মাতার অনেক সচেতন থাকা দরকার। এবং একজন শিল্পীর, একজন নির্মাতার অনেক দায়বদ্ধতাও থাকে। শিল্পের প্রতিও যেমন দায়বদ্ধ থাকে,
মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে। এবং আমরা যদি সেই দায়বদ্ধতার জায়গাটাকে এড়িয়ে যাই, তাহলে আবার আমাদেরকে হয়তো, আমি মনে করি যে শাহিন যেমন আগস্ট 14 বানিয়েছে যে ঐশীকে নিয়ে, সেরকম আবার কোনো নতুন ঐশী আমাদের পরবর্তী প্রজন্মে তৈরি হয়ে যেতে পারে, যদি আমরা এই জায়গাটিকে নিয়ন্ত্রণের মধ্যে না রাখি। এখন পয়সা দিয়ে আমি দেখি বলেই আমি অনেক আজে বাজে জিনিস দেখতে পারি না, যা খুশি আমি দেখতে পারি না। আমি শিহাব শাহিনকে বলছি, শিহাব শাহিন নিয়ে আলোচনার বিষয় নয়, আমরা আরো দুই একটা ওয়েব সিরিজ দেখেছি যেখানে যেমন অরণ্য আনোয়ার বললেন যে অশ্লীলতা কি, অশ্লীল বিষয়টা কি। অশ্লীলতা অবশ্যই ছিল, যে কথাটা আমরা বলতে পারি না, হ্যাঁ, যে কথাটা আমার ভাইকে বলতে পারি না, আমার বোনকে বলতে পারি না, হ্যাঁ, আমার বন্ধুদের বলতে পারি না, কোনো সভ্য মানুষকে বলতে পারি না, সেইটা যখন সংলাপ আকারে চলে আসে সেটাই অশ্লীল সংলাপ। এবং আমি উল্লেখ করি যে আমি যদি টাইগার দেখি, এই যে সদরঘাটের টাইগারের কথা যদি আমি উল্লেখ করি, বা এই যে বুমেরাঙে যে শাহিনের ওয়েব সিরিজ যেটা ছিল না, কিন্তু বুমেরাঙে কিন্তু আমরা শরীরের কিছু অংশ দেখতে পেরেছি, হ্যাঁ দেখেছি। এবং সদরঘাটের টাইগারে আমরা যে সংলাপ আমি শুনেছি, একটা 90 মিনিট বা 100 মিনিটের একটা সিরিজের মধ্যে অন্তত 1000 বার চবর্গীয় শব্দ আছে। এইটাকে আমরা কোনোভাবেই শ্লীল বলতে পারি না। আমরা সবসময় নগ্নতাকে বা যৌনতাকে আমরা যে অশ্লীল বলবো তা নয়। আমরা অতটুকু আধুনিক যে আমরা মনে করি যে নগ্নতার মধ্যে যৌনতার মধ্যেও শিল্প আছে, সৌন্দর্য আছে, প্রেম আছে। আমরা দেখেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য, আমরা যদি ভেনাসের কথা বলি, আমরা যদি সিস্টিন চ্যাপেলে, আমরা যদি অ্যাডামের কথা বলি, সেখানে নগ্ন মূর্তি আছে। এমনকি আমাদের সাহিত্যেও নগ্নতা আছে, আমাদের সাহিত্যে ইরোটিকা আছে। মানিক বন্দ্যোপাধ্যায় তার সবচেয়ে বড় উদাহরণ। মানিক বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা পদ্মা নদীর মাঝি দেখি, সেখানে ইরোটিকা আছে, বা চতুষ্কোণে আরো তীব্রভাবে আছে। কিন্তু সেটাকে আমরা নগ্নতা বা আমরা অশ্লীলতা বলছি না, আমরা অশ্লীলতা বলছি ওইটুকুন, আমরা স্বেচ্ছাচারিতার কথা বলছি এখানে, ওইটুকুন বলছি যেটা আসলে আমরা নিতে পারছি না, সামাজিক ভাবেও নিতে পারছি না, ব্যক্তিগত ভাবেও নিতে পারছি। আমি সামাজিক হ্যাঁ সেটা বাবু ভাই, আমরা আপনার কাছে আসবো। আমরা অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে পরিচ্ছন্ন ভাবে আপনার বক্তব্য শুনতে চাই এতক্ষণ আলোচনা শোনার পর। আচ্ছা, আমি বাবু ভাইয়ের কথা সূত্র ধরেই বলি। বাবু ভাই, চবর্গীয় শব্দ প্রচুর ব্যবহার হয়েছে একটা ওয়েব সিরিজের কথা আপনি, বা এটা ওয়েব সিরিজ না নাটক বা না টেলিফিল্ম আমি ঠিক জানি না, নিশ্চয়ই একটার কথা উদাহরণ দিতে পারবেন। এরকম অসংখ্য উদাহরণ তো দিতে পারবেন না, এরকম অসংখ্য উদাহরণ তো দিতে পারবেন না। না না, অসংখ্য উদাহরণের কথা বলা হচ্ছে না, আমরা বলা হচ্ছে যে আমরা ওয়েব সিরিজ নিয়ে যেটা আলোচনা হয়েছে সেই কারণে বললাম। তো ওয়েব সিরিজে 100টা কাজ তো 100 রকম হবে, ওইখানে চবর্গীয় একটা কাজ থাকুক না, একটা আর বাকি 99টা আমরা আমাদের নিজস্ব বর্গীয় আমরা করি না, আমরা চবর্গীয়টা নিয়ে আমরা কোনো আলোচনাই করব না, ওটা আমরা ধর্তব্যের মধ্যেই নেব না। অরণ্য, তোমাকে বুঝতে হবে আমি কিন্তু ওয়েব সিরিজের বিপক্ষে না, আমি নিজেও ওয়েব সিরিজ করতে চাই। মানে তারা ধরেই, তারা অরণ্যদা এবং শিহাব ভাই ধরে নিতে আমরা বিপক্ষে। না না বাবু ভাই, আপনার সঙ্গে কিন্তু আমার ফোনে কথা হয়েছিল, কিন্তু আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। এখন আমরা কেন ধরে নিচ্ছি? আমি আপনার বক্তব্যটা শুনে নেই, আপনি একটু পরিষ্কার ভাবে আপনার কথাটা একটু দ্রুত বলেন। অরণ্য আনোয়ার ভাই, আপনি যা বলার একটু দীপন কি বলবো? জি বলেন, আমরা শুনতে চাই আপনার কথা। জি বলেন। একটা ইন্ডাস্ট্রিতে অনেক রকম কাজ হবে, ভালো কাজ হবে, খারাপ কাজ হবে, এই কাজ তো সব রকম কাজ তো হবেই, সব রকম কাজের চর্চা থাকতে হবে, তো তাহলেই না আমরা আগাতে পারবো। আমরা একটা সিক্রেট গেমস বা একটা ডাইনেস্টি করার সাহস তো আমরা করতে পারবো কখন? যখন আমাদের এখানে চর্চাটা থাকবে। আমাদের এখানে চর্চাটা থাকলে আমরা সামনে যদি আগাতে পারি, তাহলেই না আমরা বড় কাজের সাহস করতে পারবো। এখন আমরা যদি সেই চর্চাই না থাকে, সেই ধারাবাহিকতাই না থাকে, আমরা যদি কাজ করার স্বাধীনতা না পাই, কাজ শুরু করার আগেই যদি অশ্লীল বা নানান প্রতিবন্ধকতার মধ্যে আমাদের যদি থামিয়ে দেওয়া হয়, তাহলে কাজ হবে কিভাবে? একটা কাজ তো যেই কোনো কাজ
সেটা যেই কোনো কাজ তো ধীরে 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 আগাবে, তাই না? আমি ঠিক জানি না যে চবর্গীয় শব্দ কোন টেলিফিল্মে বা কোন ওয়েব সিরিজে কোথায় ব্যবহার হয়েছে, আমি দেখি নাই, সেজন্য হয়তো আমি বলতে পারছি না, সেটাও হতে পারে। আচ্ছা, আমি আমার কথা হচ্ছে একটা নির্বাচিত স্বাধীনতা থাকা উচিত। শিহাব শাহীন ভাই এবং সবার উদ্দেশ্যে আমি একটা নির্বাচিত কমেন্টস মানে এই ওয়েব সিরিজের বিপক্ষের একটি কমেন্টস করবো এবং পক্ষের একটি কমেন্টস করবো পর্যায়ক্রমে। এখন বিপক্ষের একটি কমেন্টস আমি করতে চাই মানুষের কাছ থেকে আসা। বাংলাদেশের মানুষ যদি নাটকে 18+ কন্টেন্টে অভ্যস্তই হয়ে যায়, তবে তারা কেন বাংলাদেশি ওয়েব সিরিজ দেখবে? তারা কলকাতার ওয়েব সিরিজ দেখবে, কারণ 18+ চুলকানি বানাতে অবশ্যই তারা বাংলাদেশিদের তুলনায় বেশি পারঙ্গম। ফলে বাংলা ওয়েব সিরিজে 18+ কন্টেন্ট ঢুকিয়ে বাংলাদেশি দর্শকদের কুরুচি বৃদ্ধি করলে তার সুবিধা একসময় ভোগ করবে কলকাতার নির্মাতারা, বাংলাদেশের নির্মাতারা নয়। আমার ধারণা একটি বিশেষ মহল বিশেষ উদ্দেশ্য নিয়ে নাট্য জগৎ নিয়ে বেড সিনের সমাহার শুরু করেছে। তবে বাংলাদেশের নাট্য মহলকেই এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। নাটক বা ওয়েব সিরিজের ভেতর বাংলাদেশের সংস্কৃতি বহির্ভূত অশ্লীলতার অনুপ্রবেশ বন্ধ করার দাবি তোলা উচিত, নয়তো এর ফল বাংলাদেশের নাট্যমহলকে খুব নৃশংসভাবে বহন করতে হবে। এটি একটি কমেন্টস। শিহাব শাহীন ভাই, আমি পক্ষেও কমেন্টস এসেছে, সেটা পরে আপনাকে শোনাবো, আপনি আপনার বক্তব্য দিতে পারেন। এই কমেন্টস এর উপর না, আপনি সামগ্রিক না, আমি কমেন্টসটা জাস্ট একটা পক্ষের এবং একটা বিপক্ষের কমেন্টস আমি দিচ্ছি। এতক্ষণ যেটা শুনলাম যে ওই প্ল্যাটফর্মটিতে আরো অনেক কন্টেন্ট আছে, যেটা ওনারা বললো যে ওইখানে কেবলমাত্র ওই একটি সিরিজ বা সদরঘাটের টাইমার বা বুমেরাং নেই, আরো প্রায় 700-800 কন্টেন্ট আছে। ওগুলো নিয়ে কোনোটা নিয়ে, ওগুলো কিন্তু ওখানে তৌকির আহমেদের সুন্দর ইয়ে আছে, অনেক ভালো ভালো সিনেমা আছে, মুদ্রা খাট নামে আরো বেশ ভালো কন্টেন্ট আছে। আমার অন্য একটি দীপক নামের ইয়ে আছে, ওয়েব সিরিজ আছে। ওগুলো নিয়ে কথা না বলে একটিকেই ধরেই এখানে কথাবার্তা হচ্ছে, যেটি আমার মনে হচ্ছে যে অন্যায্য হচ্ছে। আর যে জিনিসটা আপনি নিতে পাচ্ছি না বলে আপনার মনে হচ্ছে আপনি মানতে পারছেন না, এটা আপনার সময়ের ইয়ের কারণে। কিন্তু এখনকার তরুণের গ্রহণযোগ্যতা, তার টলারেবিলিটি, এটা অন্যান্য আমাদের তুলনায় অনেক বেশি অন্যরকম। সে অন্যান্য আকাশ সংস্কৃতির যুগে সে অন্যান্য অনেক দেশে অনেক কন্টেন্ট দেখতে অভ্যস্ত। আমাদের দেশে নেটফ্লিক্স আছে, আমাদের দেশে অ্যামাজন আছে, এগুলো ফ্রি মানুষ আমরা ফ্রি না, আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশে হইচই আছে, জি5 আছে, অনেক অনেক কন্টেন্ট আছে, প্রচুর টরেন্টে আমরা প্রচুর মুভি দেখতে পাচ্ছি, এগুলো দেখে অভ্যস্ত। সেই জায়গাগুলো যখন ওপেন রেখে, সেই জায়গাগুলো চালু রেখে কেবলমাত্র আমরা যখন কন্টেন্ট বানাতে যাচ্ছি, কিছুটা ফ্রিডম অফ এক্সপ্রেশন দিই। আমি বলবো যে খুবই সামান্য, আপনারা না দেখে অনেক কমেন্ট করছেন অনেক, বা অনেকেই অনেক রকম শুধু একটা নির্দিষ্ট কাট পিসকে ধরে নিয়ে টোটাল কনটেক্সটের বাইরে ওই পিসটুকে ধরে নিয়ে বিচার করছেন। পুরোটাকে না দেখে আমরা যখন আমরা এই এক্সপ্রেশনটা করছি, শুধু এখানেই বাধা দিতে আসছি। আর যেই ভদ্রলোক যে কমেন্টটি করলেন যে কি সংস্কৃতির বা আমরা কাজ করতে বা না পারলে অন্যরা কলকাতার ওগুলো দেখবে কেন, আমরা তো ওরকম 18+ কন্টেন্ট মানে উনি যদি বুঝে থাকেন যে পর্ণ 18+ কন্টেন্ট মানে এটা না যে যেটা 18 বছর বয়সের নিচে কেউ নিতে পারবে না। যেমন কখনো কখনো ভায়োলেন্স নিতে পারে না, কখনো কখনো হত্যা দৃশ্য নিতে পারে না, কিছু অল্প যৌনতা নিতে পারে না, এইরকম এটা যাতে বাচ্চাদের মনে বিরূপ প্রতিক্রিয়া না করে বা সেই জন্য এটাকে স্পেশালি দিয়ে দেওয়া হয়। আমাদের সমাজে, আমাদের সাহিত্যে বহু আগ থেকে যৌনতাটা আছে। আমাদের তাহলে নির্মলানন্দের কবিতা বাদ দিয়ে দিতে হবে, হুমায়ুন আহমেদের অনেক লেখা বাদ দিতে হবে, অনেক যুগে যুগে নতুন কিছু আসলেই আগের মানুষরা অশ্লীল বলেছে, সবসময়ই একটা বিরুদ্ধ মতবাদ এসেছে। হুমায়ুন আহমেদ যখন প্রথম কাজ করতেছেন, হুমায়ুন আহমেদ তার বিরুদ্ধে অনেক কথা এখন যারা বলছেন হুমায়ুন আহমেদ অনেক ভালো, তারাই বলেছেন, আপনারাও দেখেছেন, প্রচুর মানুষ বলেছেন হুমায়ুন আহমেদ যখন নাটক বানাতেন, টেলিভিশন কি বানাচ্ছেন, এগুলো প্রচুর কথা বলে মৃত্যুর পরে হুমায়ুন আহমেদ এগুলো অনেক ইয়ে হয়েছে। তো এইটা হবেই, এইটা দিয়ে তো বিচার করে তো সব থামিয়ে দিলে তো হচ্ছে না। প্রত্যেকে যেটা আমাদের নির্ভর বলেছে, আমাদের প্রত্যেকে তার ভালো, তার বিবেক অনুযায়ী এবং অন্যান্য আমরা শুনতে পাচ্ছি থেকেই সে কাজগুলো করছে এবং আমাদের এই অধিকারটা আছে। আমরা
আমাদের কাজের পরিধি বাড়াচ্ছি। আমাদের যারা এখানে শত শত নির্মাতা আছে, নতুন নতুন নির্মাতা যারা আছে, তারা প্রত্যেকেই চান যে একটা ভালো বাজেটে আমাদেরকে দুর্নাম দেয়া হয়েছে, আমরা আমাদের নাটকের দর্শক নেই, ইন্ডিয়ান সিরিয়াল গুলো দর্শক হচ্ছে, এই ইউটিউবে 2 লাখ টাকা দিয়ে নাটক বানিয়ে সারাক্ষণ প্রেমের নাটক প্রতি বছর আপনারা প্রত্যেকেই বলে যাচ্ছেন বাবা মা দেখা যায় না, পরিবার দেখানো যায় না, এইগুলো দেখা যায়, প্রত্যেকেই সারাক্ষণ বলছে। একটাই মূল কারণ হচ্ছে যে আমরা সেই পরিমাণ বাজেট পাই না। যখনই এই ওটিটি প্ল্যাটফর্ম গুলা তারা কিছু ইনভেস্ট করছে, তো এখানে এখন আমার এই অগাস্ট 14 সিরিজটিতে আমি 28টি লোকেশনে শুট করেছি। কোথায় আমি পারবো কোন নাটকে 28টা লোকেশনে শুট করতে? আমার এখানে প্রায় 50-এর উপর 60-এর উপর কাস্ট আছে। কোথায় আমি ইউটিউবে পারবো এই কাজটা করতে? আমি কি এখানে অভিনেতাদের কর্মসংস্থান হচ্ছে না? আমার কি এখানে নতুন ভাবে একটা পরিবারকে আমি দেখাচ্ছি না? আমার এখানে যারা দর্শকের, আমি এমন মন্তব্য পেয়েছি যে নাটকটি, আমার ওয়েব সিরিজটি দেখে গিয়ে বাচ্চাটাকে আদর করে জড়িয়ে ধরেছে। তারা নতুন করে ভাবতে শিখেছে যে কি করলে তার কিশোর মেয়েটি এরকম না হয়ে যাবে, তাদের পরিবার উপর এমন দুর্যোগ না এসে যাবে। আমরা তো এইগুলো কাজ করেছি। শুধু একটা ছোট্ট একটা ওয়েব সিরিজের 10 সেকেন্ড 15 সেকেন্ডের একটা পিসকে মোবাইলে পাস করে দিয়ে আপনারা একটা জিনিস জাজ করে থামিয়ে দিতে চাইছেন। আবার সেই আগের সেই যুগে আমি তো অশ্লীলতা আরো দেখি। অশ্লীলতা কি বাবু ভাই সেটা না, যখন আমরা দেখি যে গ্রামে রাস্তায় একটু মেয়েকে দাঁড় করিয়ে রেখে নানাভাবে উত্ত্যক্ত করছে লোক, সেটা কি অশ্লীলতা নয় না? আমাদের গ্রামীণ নাটকগুলোতে অনেকগুলোতে হয় না। গ্রামীণ নাটকগুলোতে আমি কোনো এক্সাম্পল দেবো না, আমাদের ইয়ার নাটকগুলোতে কি হয় না, ইউটিউবের নাটকগুলোতে হয় না, রিক্সার সামনে দাঁড়িয়ে নানা কিছু ভাবে হচ্ছে, সেগুলো কি অশ্লীল না? ওখানে কি আজে বাজে কথা হয় না? নাটকের নামগুলো কি হয়, চোরের বাড়ি কি সব আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এগুলো কি অশ্লীল না? এগুলো কেন চোখে পড়ছে না? তো এখানে আমি আবার তবু আমি এটা নিয়ে জাজ করব না, অশ্লীলের জায়গা থেকে জাজ করবো না। এগুলা সাবজেক্টিভ, কমপ্লিটলি সাবজেক্টিভ, ব্যক্তিতে ব্যক্তি আলাদা হবে, ব্যক্তির মূল্যায়নের জায়গাটা আলাদা হবে। তো আমরা একটা চেষ্টা করছি একটা বড় কিছু করার, বাইরের ইনভেস্টমেন্ট আনার, বাইরের যারা ক্রিয়েটিভ মেকার আছে যারা এই পথটা বন্ধ ছেড়ে দিয়েছেন তারা যাতে কাজ করেন। আমরা এখন আমাদের ইন্ডাস্ট্রি সবখানেক নির্মাতা এক হয়েছি যে এই বিষয়ে আমাদের ভয়েস আমাদের রেজ করতে হবে, যারা এখন কাজ করছে। আমি গিয়াসউদ্দিন সেলিম, অনিমেষ আইচ, অমিতাভ রেজা, তারপর আদনান রাজীব, রেদওয়ান রনি, তারপরে শুরু করে সাফায়াত মুনসুদানা, যারাই এখন কাজ করছে, আমি আরিয়ান বান্না, সবাই একসাথে হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে এটা আমাদের কাজ করার জায়গা, এইখানেই কাজ করতে হবে। আমরা এখানে এই জায়গাতেই কাজ করতে চাই। আমরা চাই না যে ওই ইউটিউবের 2 লাখ টাকার 1 লাখ টাকা টেলিভিশনের ওইটার জন্য সেই চাঙ্ক ব্যবসা করে সেটাকে ধ্বংস, সেই জায়গার মধ্যে আমরা আমরা চাই এখানে নতুন জায়গাটাতে কাজ করতে। আমরা আমাদের কন্টেন্ট চাইছি, হ্যাঁ ঠিক আছে আলোচনা হোক, আপনারা বলছেন আমাদের এটা ভালো লাগছে না, আমি তো মানছি, এটা হবে, কথা হবে, কন্টেন্ট হবে, ভালো বলবেন খারাপ বলবেন, এই আলোচনা হবে, এটা ওপেন সবসময় থাকবে। আমাদের কিন্তু আপনার কাজটা তো করতে দিতে হবে, আমরা কাজ করছি, কাজ আমরা সবাই চাইছি। ভাই আমরা আপনার কাছে আসবো, আমরা আপনার কাছে আসবো। আমাদের সাথে তুষার খান ভাই জয়েন করেছে। তুষার খান ভাই আপনি কি? জি স্যার। হ্যাঁ তুষার খান ভাইকে স্বাগতম। আমি অত্যন্ত আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হলো যে আমাকে একটু বিদায় নিতে হবে। আমার আরেকটা জরুরি মিটিং বা একটা কথা দেওয়া আছে। আপনি কি ভয় পাচ্ছেন স্যার? আপনি কি ভয় পাচ্ছেন এই প্রসঙ্গে উত্তর দিতে? আমি কোনো কিছুতে ভয় পাই না, ভয় শব্দটা আমার ডিকশনারিতে। তাহলে আপনি আপনার মতামত জানিয়ে, না জানালে আপনাকে ছাড়বো না, আপনাকে মতামত জানিয়ে যেতে হবে। সংক্ষেপে মুরাদ ভাই কিছু বলে। আপনি সারাক্ষণ কথা শুনে গেলেন, এখন আপনি বলছেন আপনার কাজ আছে, এটা তো আপনাকে ছাড়া হবে না স্যার, সরি, আপনাকে আপনার বক্তব্য দিয়ে যেতে হবে। না আমি বলছি না যে আমি না বলে বিদায় নিচ্ছি, আমি কিন্তু সেটা বলি নাই। জয়, তুমি আমার কথা শোনার একটু অভ্যাস করতে হবে। বেশি বলতে পছন্দ করি আমরা সবাই, এটা বোধহয় আমাদের কিছুটা অনেকেরই অভ্যাসের মতো হয়েছে, এটা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে
এখানে প্রত্যেকেই অত্যন্ত মূল্যবান কথাবার্তা বলেছেন। আমি প্রত্যেকের মতামতের প্রতি অনুভূতি, তাদের যে চেতনা, চিন্তার বহিঃপ্রকাশ বা তাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই আলোচনার মধ্যেই যদি আমরা খুঁজে ফিরি তাহলে দেখবো যে দেখেন প্রত্যেকেই তার নিজের যে স্বাধীনতার জায়গায় দাঁড়িয়ে তার চিন্তা চেতনার কথা সে বহিঃপ্রকাশ করেছে, তার মতামতটা বলেছে। এইভাবেই দেখবো, এটা কোনো আদালত না, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। এটা চ্যানেল আই, বাংলাদেশের একদম জনপ্রিয় একটি চ্যানেল, যেটা আমার কাছেও অতি প্রিয় চ্যানেল। সেই চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মে, সো ইট ইজ আ ডিজিটাল প্ল্যাটফর্ম, ইট ইজ আ ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশটার সৃষ্টি করেছিলেন জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই দেশটার একটা ইতিহাস আছে, এই দেশের একটা ঐতিহ্য আছে, এই দেশের একটা সংস্কৃতি আছে, আবহমান কালের শাশ্বত বাঙালি বাংলাদেশের একটা চিত্র আছে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সবকিছু। আমি এটাকে দিয়ে শুরু করলাম এই জন্য যে আমি কে, আমাকে আগে জানতে হবে আমি কে। আমি প্রথম বলবো আমি বাঙালি। আমি কে? হ্যাঁ, আমার ধর্মীয় একটি পরিচয় আছে, আমার পিতা আছে, আমার মাতা আছে। আমি মাটি ফুঁড়ে জন্মগ্রহণ করিনি বা আকাশ থেকে বৃষ্টির জলের মতো ঝরে পড়ি নাই। আমার অস্তিত্ব আমার বাবা মার মধ্যে দিয়ে এসছে। সো আমি তো, আমার শিক্ষা যেটা প্রথম, আমাদের জীবনের প্রত্যেকেরই প্রথম শিক্ষা হচ্ছে পারিবারিক শিক্ষা। যে শিক্ষাটা দিবে বাবা এবং মা। এর চেয়ে বড় শিক্ষক পৃথিবীতে কেউ নাই, আমি যতটুকু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে। আমার বাবার চেয়ে বড় শিক্ষক আমার কাছে এখনো নাই। আমার বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে, মার চেয়ে বড় শিক্ষক আর কেউ নাই। এখন যদি বলি যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি, আমি স্বাধীন বাংলাদেশ এর মাটিতে জন্মগ্রহণ করেছি। আমার জন্ম 1974 সালে, জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশে আমার জন্ম, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। তো আমি কি শিক্ষায় শিক্ষিত হয়েছি? যে এই দেশটি যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে 9 মাস সশস্ত্র গেরিলা সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদারদেরকে রক্তক্ষয়ী, 1 সাগর রক্তের বিনিময়ে যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি। আমরা এই বাংলাদেশ কারো দয়ার দানে আমরা পাই নাই, কেউ আমাদেরকে অনুগ্রহ করে দান করেন নাই। এটা দান খয়রাত না, এটা রক্ত দিয়ে, যুদ্ধ করে, জীবন দিয়ে আমরা অর্জন করেছি। এই কথাগুলো কেন বলছি? যে আমরা যেন ভুলে না যাই আমরা কে, এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই, আমি যেন ভুলে না যাই আমার অস্তিত্বের শেকড়টা কোথায়। আমি এই কথাটাই বলতে চাই। এই কথার মধ্য দিয়ে আমি এটা প্রতীয়মান করতে চাই যে আসলে আমরা যে যাই করি, এখানে আমি শিহাব শাহীন ভাইকে আমি একেবারে তার উপরে বেশি আক্রমণ হয়ে গেছে। এখানে শিহাব শাহীন তো এখানে একটা উদাহরণ, মানে উনি ওয়েব সিরিজ করতেছেন যারা, তাদের মধ্যে উনি একজন। কিন্তু হয়ে গেছে কি, জয় তুমি শুধু শিহাব শাহীন ভাইকে কেন আনতো? আরেকজনকে রাখা উচিত ছিল যিনি এরকম ওয়েব সিরিজ করেন বা অনেকগুলো করেছেন। তাহলে হতো কি, শিহাব শাহীন ভাই এখন সে অনাথ এবং অসহায়ের মতো, ওনার যে রিয়েকশন গুলো আমার খুবই, মানে অ্যাজ মেডিকেল ডাক্তার, আমি তো ডাক্তার আপনারা জানেন, আমার স্পেশালিটি হচ্ছে রেডিয়েশন অনকোলজিতে। আমি অনকোলজিস্ট, বাংলায় বলতে পারেন ক্যান্সার বিশেষজ্ঞ। তো আমাদের মেডিকেল সায়েন্স অর্থাৎ MBBS পাস করতে আমাদের 100 নম্বরের একটা সাইকোলজি সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাস করতে হয়, রিটেনও পাস করতে হয়, ভাইভায় পাস করতে হয়, এবং প্রত্যেকটা পার্টেই 60 নাম্বার হচ্ছে পাস, 60। তো একটু জানি, একটু অল বায়ান্স, আমি সাইকিয়াট্রিস্ট না, হ্যাঁ। সো আমি দাবিও করছি না সেটা, বাট অ্যাজ পার মাই অবজারভেশন শিহাব শাহীন ভাই এখানে অলমোস্ট হেল্পলেস ফিল করে, এবং ওনার রিয়াকশন গুলো এরকম হওয়ার কথা না। আমি ওনার সম্পর্কে যতটুকু জানি, উনি অনেক উচ্চ শিক্ষিত এবং দীর্ঘদিন যাবৎ এই প্ল্যাটফর্মে কাজ করছেন,
উনি নির্মাতা, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং পড়াশোনাও করেছেন আরো, এবং ওনার কিন্তু যথেষ্ট সুনামও আছে। এই একটা ছবি কইরা উনি এক ধরনের বিতর্কের মধ্যে পড়ছে, এটা হতেই পারে। যারা শিল্পকর্মের সাথে আপনারা কাজ করবেন সবসময় শুধু সাধুবাদ, সবসময় প্রশংসা, ধন্যবাদ আর কৃতজ্ঞতা নাও পেতে পারে, তবে এটা আপনাকে মেনে নিতে হবে। এখন আপনার ওই ছবিটা, এটা হলো আমার বাংলায় আমি বুঝি যে বন্দুক থেকে গুলি ছড়ার মতো, গুলিটা ছোড়া হয়ে গেছে। এখন যদি বলেন ভাই সরি, গুলিটা তো আমার হাতের ট্রিগারে লেগে গুলিটা তো ছুটে গেছে, ভাই মাপ চাই, মানে যার গায়ে লাগছে ও হয় মারা যাবে, নহেলে ওর বুলেটের স্প্রিংটারে যা যা ইনজুরি করা, উন্ড করা সম্ভব সেটা করে ফেলবে, বাট ইট উইল নেভার রিটার্ন। দ্য থিং ইজ দ্যাট এখন যে আলোচনা সমালোচনা হচ্ছে, যেটা আমি শাহিন ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে সবকিছুই পজিটিভলি নিতে হবে, বাট এর মধ্যে থেকে আপনাকে, আমার ব্যক্তিগত মতামত, এটা আমি প্রতিমন্ত্রী হিসেবে বলছি না, মনে করেন আমিও দর্শক, আপনি মনে করেন আমি এই দেশের একজন নাগরিক, এর বাইরে অন্য কিছু মনে করেন না, আমাকে প্রতিমন্ত্রীও মনে করেন না, আমাকে মানে এত বড় কিছু মনে করেন না, আমি আপনার চেয়ে জুনিয়র হব। আমি 1990 সালে আমার এসএসসি পাস করেছে, ঠিক আছে? আর আশা করি বুঝতে পারছেন যে আপনার বয়সটা পার্থক্য অবশ্যই আমার হবে। আমি আপনার চেয়ে অভিজ্ঞতাও আমার কম, হয়তো আল্লাহ তাআলা তকদিরে রেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা সুযোগ্য কন্যা, আমাদের পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, আমাদের এই বাংলার সকল মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ ঠিকানা, যার চোখের দিকে তাকিয়ে আমরা রাজনীতি করি। ডাক্তারি করতে পারতাম, ডাক্তারি করেও দুটো ডাল ভাত খেতে পারতাম, ওটুকু শিক্ষা আমাদের আছে, কিন্তু কেন আমার রক্ত কথা বলে, আমি কার ছেলে। অতএব আমরা ভুলে যাই না যে আমার দায়িত্ব এবং কর্তব্য দিন শেষে কি, এন্ড অফ দ্য ডে আই এম এ ওয়ার্কার অফ শেখ হাসিনা, who is our mother, our leader, our guardian, our every single thing, জীবন বাজি রেখে। তো যাই হোক, আমি মূল পয়েন্টটা আমি শেষ করব। আমি শুধু একটা প্রথম আলোর আপনাদের এই টোটাল ওয়েব সিরিজ নিয়ে ওদের একটা নিউজটা আমি একটু কষ্ট করে পড়বো, আপনারা একটু কষ্ট করে শুনবেন দয়া করে, জয় সাহেব, যদি আপনার আপত্তি না থাকে। আমি কি পড়বো? বাবু ভাই এখানে সবচেয়ে প্লিজ একটু আপনারা খেয়াল করবেন। প্রথম আলো অনলাইনে, এটা নিউজটা হয়েছে 8 জুন 2020, সময় 14টা13। এটা 8 জুন, আবার আপডেট হয়েছে 21টা7। আমি, যিনি লিখেছেন মঞ্জুরুল আলম, ঢাকা থেকে। ওয়েব সিরিজের নামে এসব কি হচ্ছে? আমি আমার কথা না বলে আমি যেভাবে আপনাদের ওয়েব সিরিজ নিয়ে লেখা হচ্ছে, এটা আমি কিন্তু আবার মাফ চেয়ে নিচ্ছি শিহাব শাহিন ভাই, আপনি এটা পার্সোনালি নেবেন না প্লিজ। এটা টোটালি ওয়েব সিরিজ, ওয়েব সিরিজের সাথে যারা সম্পৃক্ত সকলের উদ্দেশ্যে, নট ডাইরেক্টর, নট প্রডিউসার, নট অ্যাক্টর, নট অ্যাক্ট্রেস, ফর নো ওয়ান। আমি টোটাল ওভারঅল বলছি। এই ছবিটা একটু দেখলে বোঝা যাবে শুরুতেই যে ছবির মধ্যে অশ্লীলতা আছে কি নাই। একদম ফ্রেশ ছবিটা। হ্যাঁ, আমি এটাকে অশ্লীলও বলবো না, শ্লীলও বলবো না, কোনোটাই বলবো না। আমি শুধু একটু ছবিগুলো দেখাবো, আপনারা তাহলে বুঝতে পারবেন যে কিভাবে নিউজ হচ্ছে। এগুলো আসলে এখন এখানে বোঝা মুশকিল হবে। আপনাদেরকে আমি একটু পড়ার জন্য অনুরোধ করব যে এটার আমি কিছু ছবি মনে দেখাইলে ভালোভাবে দেখতে পারবেন। এই ছবিটা যদি দেখা যায়, একটু কাইন্ডলি যদি খেয়াল করেন, দেখা যায় কি শিহাব শাহিন ভাই? দেখা যাচ্ছে না, আপনি মুখ দেখা যাচ্ছে না। আমি সরি, আপনি বলেন স্যার, আপনি বলেন। হয় কি, আপনারা সবাই কথা বলছেন তো, কথা দিয়ে সবকিছু বোঝানো যায় না, যা ছবি কথা বলে, তাহলে আর ছবি তোলার দরকার হতো না। আমি এই জন্য সরি, আমি চেষ্টা করলাম, বাট এই স্ট্রিম ইয়ার্ডে এভাবে ভার্চুয়ালি দেখা মুশকিল। আমি এই জন্য আপনাদেরকে বলে দিয়েছি 8 জুন 2020, প্রথম আলো, মঞ্জুরুল আলম, ঢাকা। যে কেউ সার্চ দিলে পেয়ে যাবেন। শুধু কয়েকটা কথা বলবো, টেলিভিশনে যা লিখেছেন, উনি যা লিখেছেন যে ওয়েবে খোলামেলা দৃশ্যে দেখা দিচ্ছেন টেলিভিশনের শালীন কুশীলব
কুশলী রায়, ছবি সংগ্রহীত। এটা দিয়ে শুরু করেছেন ছবির নিচের ক্যাপশন। টেলিভিশন নাটকে যেসব তারকাকে দেখা যেত শালীন পোশাক, নম্র অভিনয়ে, তারা এখন ওয়েবে ঝুঁকিচ্ছেন। সেন্সরশিপ না থাকায় সেখানকার নিয়ম যেন হয়ে উঠেছে টিভির বিপরীত। যৌনতা ও সহিংস দৃশ্য সেখানে ডাল ভাতের মতোই সহজভাবে দেখানো যায়। ওয়েবে তাই খোলামেলা দৃশ্যে দেখা দিচ্ছেন টেলিভিশনের শালীন কুশলীরাই। অন্তর্জালের দুনিয়া সহজলভ্য, তাই জনপ্রিয় হয়ে উঠতে তেমন সময় লাগেনি তার বিনোদন প্ল্যাটফর্মগুলোর। বাংলা ভাষায় এখন নির্মিত হচ্ছে ওয়েব ধারাবাহিক, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, পূর্ণ দৈর্ঘ্যের ছবি। সেন্সর বিষয়ে কোনো নিয়ম নীতি না থাকায় এসব চরিত্রগুলোর মুখের ভাষা, অঙ্গভঙ্গি টেলিভিশনের মতোই স্বাভাবিক নয়। এমনকি গল্পে থাকছে অশ্লীল সংলাপ, দৃশ্য এবং সহিংসতা। দর্শক টানতে আর ধরে রাখতে বিদেশি অনুষ্ঠানগুলোর সঙ্গে এসব নিয়ে রীতিমতো প্রতিযোগিতাই করতে হচ্ছে বাংলাদেশের কন্টেন্ট নির্মাতাদের। নির্মাতা ও তারকারা বলছেন গল্পের প্রয়োজনে ছাড় দেন না তারা, তাই খোলামেলা উপস্থিত এটা স্বাভাবিক ঘটনা। গত 27 মে অনলাইনে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বে শিহাব শাহীন পরিচালিত ক্রাইম থ্রিলার আগস্ট 14। গল্প থেকে বোঝা যায় ঐশী নামের বকে যাওয়া পুলিশ কর্মকর্তার মেয়ের গল্প এটি। 2013 সালে যে মেয়েটি মা বাবাকে নির্মমভাবে খুন করেছিল, আলোচিত সেই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। এই ধারাবাহিকে তুষি চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। সেখানে দেখা যায় বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক, বাসায় একা নীল ছবি দেখার মুহূর্ত সহ নানান দৃশ্য। থ্রিলারের শুরুতেই বলে নেওয়া হয় এটি 18 বছরের কম বয়সী দর্শকদের জন্য নয়। আর এমন দৃশ্যগুলোতে অবলীলায় অভিনয় করছেন তাসনুভা তিশা, যেভাবে আগে কখনোই তাকে দেখা যায়নি। এই সিরিজে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মনিরা মিঠু, শাওন, তানভীর প্রমুখ। তাসনুভা তিশা বলেন, ওখানে গল্পের বাইরে কিছু ছিল না। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ডিসেন্টলি কাজ করতে, তার চেয়েও কম এক্সপোজড করতে। দৃশ্যগুলো যেন দর্শকদের ভালগার মনে না হয়। অসংলগ্নতা হয়তো কিছুটা ছিল। ভাষার ব্যবহার ও অন্য যাই বলি সেগুলো চরিত্রের জন্য করতে হয়েছে, সেটা আমি নর্মালি নাটকের জন্য কখনো করি না। এখন কেউ যদি নেগেটিভ কিছু বলেন এমনিতেও বলবেন, কিছু না বললেও বলবেন। অনেকেই খুব প্রশংসাও করেছেন, এগুলো নিয়ে আমি চিন্তিত নই। আচ্ছা, এটা এই যে ওয়েবে খোলামেলা দৃশ্য দেখা দিচ্ছেন টেলিভিশনের শালীন কুশলীরাই। আদনান ফারুক হিল্লোল ও নাজিয়া হক অর্ষা অভিনীত ওয়েব সিরিজ বুমেরাং মুক্তি পেয়েছে ঈদে। সিরিজের শুরুটাই চমকে দেবে দর্শককে। পর্দায় বাংলাদেশের অভিনয় শিল্পীদের এত নিবিড় বিছানার দৃশ্য এর আগে কখনো দেখানো হয়েছে কিনা তা নিয়েও ভাবাবে সবাইকে। সিরিজটির নির্মাতা ওয়াহিদ তারেক জানান, আমরা গল্পের বাইরে কিছুই দেখাইনি। আমাদের 3টি স্টোরির বেসিক জিনিস হচ্ছে কার্মা। আর কার্মার ব্যাপারে আমরা ভায়োলেন্স বলেন, সেক্স বলেন, খুব বেশি ছাট করিনি। আদি রস নিয়ে যখন কাজ করছি সেভাবেই তাকে গল্পে উপস্থাপনের চেষ্টা করেছি। যে যেভাবে দেখবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি গল্পের বাইরে গিয়ে কোনো অশ্লীলতা কখনোই দেখাতে চাই না। 2017-18 সালে অনলাইনে মুক্তি পাওয়া কিছু নাটকে দেখা যায় কতিপয় তারকার খোলামেলা দৃশ্য। সেই সময় আবাসিক হোটেল, হেলেন অফ ট্রয় সিরিজগুলোতে কিছুটা খোলামেলা দৃশ্য থাকায় বেশ সমালোচনার মুখেও পড়েন সেগুলোর নির্মাতা এবং শিল্পীরা। এখন এখানে আরেকটা দৃশ্য, মানে এটা খুবই আপত্তিকর, দর্শক টানতে রীতিমতো প্রতিযোগিতা করছেন বাংলাদেশের কন্টেন্ট নির্মাতাদের, কন্টেন্ট নির্মাতারা। ছবি সংগ্রহীত নির্মাতা ও প্রযোজকরা মনে করেন দর্শকদের অনলাইন প্ল্যাটফর্ম মুখী করতে বিদেশি ওয়েব সিরিজের অনুকরণে কন্টেন্ট নির্মাণ করতে চাইছেন দেশি নির্মাতারা। সেক্ষেত্রে এরকম কিছু দৃশ্য জুড়ে দিচ্ছেন যেটা 2000 সাল পরবর্তী বাংলা চলচ্চিত্রের কাটপিসের মতো। এসব ওয়েব সিরিজের বাজেট নাটকের চেয়ে কয়েক গুণ বেশি, সে কারণে অভিনয় শিল্পীদের আগ্রহ থাকে বেশি। প্রযোজকদের আগাম শর্ত মেনে চুক্তি করেই কলাকুশলীরা যুক্ত হন এসব সিরিজে। টিভি প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেন,
আমরা শুনেছি নিয়ম নীতির বাইরে গিয়ে অ্যাসোসিয়েশনের বাইরের কিছু প্রযোজক শিল্প সংস্কৃতির তোয়াক্কা না করে সুরসুরি জাগানো কাজ করছেন। এসব ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ ছাড়া আমাদের কিছুই করার নেই। আমরা শিল্পী এবং নির্মাতাদের নৈতিকভাবে সৎ থাকতে অনুরোধ করতে পারি। আরো অনেক লম্বা, আমি বলবো না, এইটুক বলার মধ্য দিয়ে আমার মনে হয় যারা দর্শক শ্রোতা এবং আমরা যারা আলোচকরা এখানে আছি, আমার বক্তব্য শেষ হয়েছে এই 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 একটা প্রতিবেদনের মধ্য দিয়ে, যেখানে সচিত্র অনুসন্ধানী প্রতিবেদন এবং বিশ্লেষণ এবং গবেষণা যেটা তুলে ধরা হয়েছে, এর মধ্য দিয়ে আমার মনে হয় যে একটা চিত্র আমাদের সকলের সামনে ফুটে উঠেছে। আমি সুনির্দিষ্টভাবে ওয়েব সিরিজের সাথে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে কিছু বলবো না, এবং আমি এই অনুষ্ঠানে এমন কিছু বলার এটা প্ল্যাটফর্ম না যেখানে আমি কোনো নীতি নির্ধারণী কথা বলতে পারি। আমি তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, অভিপ্রায় অনুযায়ী। আমার এখানে আমাদের মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়, উনি আমাদের এই মন্ত্রণালয়ের অভিভাবক, এবং আমার মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছে, এই মন্ত্রণালয়ের মানে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত এই ওয়েব সিরিজ সংক্রান্ত বিষয়ে বা চলচ্চিত্র বা সম্প্রচার নীতিমালা, গণমাধ্যম কর্মী এবং সকল কিছু নিয়ে আমরা যারা শিল্পী কলাকুশলী আছি প্রত্যেককে নিয়ে এদেশের আইন আছে, নিয়ম আছে, নীতিমালা আছে, সংবিধান আছে, প্রচলিত আইন আছে, সবই আছে। আমরা যদি কোনো অভিযোগ এভাবে পাই, আমি যেটা বলতে চাই জয়, আমি এখানে আইন প্রণেতা হিসাবে আমাকে কথা বলতে হবে, যেহেতু আমি জনপ্রতিনিধি বা মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। তো এই জন্য আমি আইনের বাইরে কথা বলতে পারবো না। এখানে কাউকে ছোট করা এবং কাউকে বড় করা কোনোটাই আমার উদ্দেশ্য হতে পারে না। আমি শপথ নিয়েছি যে আমি এই প্রজাতন্ত্রের একজন চাকর, রক্ষক এবং অতন্দ্র প্রহরীর মতো জনগণের জানমাল নিরাপত্তা এবং তাদের সেবক হিসেবে তাদের পাশে বিপদে আপদে সুখে দুঃখে সব সময় আমাকে থাকতে হবে। আমার ভালো লাগলেও থাকতে হবে, না লাগলেও থাকতে হবে, আমার কিচ্ছু করার নাই। I am the asset or I am the property of the entire state and the 16 crore peoples of Bangladesh. I am not for mine only. I am not born for that purpose to serve myself. I am not like that. I don't think my mind as like that. So আমি যেটা মিন করতে চাই যে এগুলো নিয়ে যদি বারবারই অভিযোগ আসতে থাকে, যদি অফিসিয়ালি আসে যে এটা আপত্তিকর, এটা সঠিক হচ্ছে না, এটা আমার দেশের সংস্কৃতির সাথে যাচ্ছে না, এটা আসলেই অভিযুক্ত হওয়ার মতো, তাহলে প্রচলিত আইন, আমাদের নিয়ম নীতিমালা অনুযায়ী হয়তো যদি অভিযোগ আসে, আমরা এইভাবে আলোচনা করে এখানে কোনো কাউকে অভিযুক্ত করার সুযোগ আমার নাই। আমি শুধু বলতে চাই যদি এই বিষয়গুলো নিয়ে খুব বেশি বিতর্ক হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসবে। এখানে কিন্তু কিছু ভালো কথাও বলেছে যে আমাদের শাহিন ভাই, যে এই যুক্তিগুলো কিন্তু সঠিক, যে নেটফ্লিক্স ব্যবসা করে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে, অ্যামাজন নিয়ে যাচ্ছে, তা আমরা করবো না কেন? আমরাও কাজ করবো, ডেফিনেটলি করবে, এখানে দ্বিমত আমি না, কেউ করবে না। কেন করব? বিশ্ব যে তালে আগাচ্ছে আমার বাংলাদেশ সেই তালেই আগাবে, আমার শিল্প সংস্কৃতি ওইভাবেই আগাবে। কিন্তু আমরা বাঙালি, আমরা বাংলার সন্তান, আমাদের হাজার বছরের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমাদের সামাজিক বন্ধন আছে, আমাদের পারিবারিক শিক্ষা আছে, আমাদের রুচিবোধ আছে। আমরা এমন যেন না হয়ে যায় যে সেটা সবাই মিলে একসাথে বসে দেখতে পারবো না, এটা বোধহয় সঠিক হবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, হ্যাঁ আপনি নাটকের প্রয়োজনে, কাহিনীর প্রয়োজনে, সবকিছুর প্রয়োজনেই নির্মাতারা করছেন, ডিরেক্টর প্রডিউসাররা করছেন, শিল্পীরাও করছেন, আমি কাউকে বাধ্য করে বলতে চাচ্ছি না, কিন্তু সেটা দর্শক যখন দেখছেন উনি কিভাবে নিচ্ছেন এটা একটু দয়া করে মাথায় রাখবেন। এই পর্যন্ত বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমার কথা, আপনার কাছে একটা প্রশ্ন ছিল স্যার, একটা প্রশ্ন, তুমি থামো স্যার, একটা কমেন্টস আপনাকে একটু প্রশ্ন আছে স্যার, একটা কমেন্টস। যদি কেউ কষ্ট পান, আমি প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমার কথার মধ্যে দিয়ে যদি কাউকে আমি অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। আমি আমার বিবেক, মূল্যবোধ সবকিছু থেকেই আমি কথাগুলো বলার চেষ্টা করেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। হ্যাঁ বলো তুমি, শর্টকাট।
প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ চলচ্চিত্রে অনেক বড় সেন্সর আছে, চলচ্চিত্র ব্যবসার জন্য হলে চলে এবং সেই সেন্সরে গিয়ে চলচ্চিত্র পাস হয়ে যায়, সেখানে ইচ্ছে করলেও অনেক দৃশ্য সংযোজন করা যায় না, অথচ সেটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম। যদি সেখানে বোঝা যাচ্ছে না, এত বড় তোমার কথা বোঝা সেন্সর যাচ্ছে থাকে, ওয়েবকে হ্যাঁ, disturb। শিথিল করে দিলে, শুনতে আমি পারি না। আবার বলি স্যার, চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র মুক্তির আগে সেন্সরে জমা পড়ে, বাংলাদেশের যা চলচ্চিত্র হয় সেটা বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা পড়ে, এবং জমা পড়ার পরে সেন্সর বোর্ড কিন্তু খুবই স্ট্রং। এটি সিনেমা হচ্ছে একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম, যেটি হলে মুক্তি পায়, দর্শক হলে গিয়ে দেখে, সেখানে প্রচুর নান্দনিকতা দেখানোর সুযোগ আছে, কিন্তু নির্মাতারা চাইলেই দেখাতে পারে না সেন্সরের কারণে, অথচ সেটি একটি সর্বোচ্চ ব্যবসার জায়গা। যদি আপনারা ওয়েব সিরিজের ক্ষেত্রে কোনো আইন প্রণয়ন না করেন, তাহলে সেন্সর, সিনেমার সেন্সরের ক্ষেত্রে আপনারা সেন্সরের স্ট্রং নীতিমালা থেকে বেরিয়ে শিথিল করে দেন, সেখানেও শিল্প সাহিত্য পরিপূর্ণভাবে দেখানোর সুযোগ করে দেন, তাহলে সিনেমার ব্যবসার উন্নতি হবে। এটি একজনের প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, এটা আমার আমার ব্যক্তিগতভাবে আমি শাহরিয়ার নাজিম জয়কে যতটুকু চিনি, এটা কোনো দর্শকের প্রশ্ন কিনা আমি একটু মানে বিভ্রান্ত। এটা শাহরিয়ার নাজিম জয় সাহেবের নিজের কল্পিত বা পরিকল্পিত প্রশ্নগুলো, আমার ধারণা ভুল হতে পারে। সরি জয়, রেসপেক্ট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যে প্রশ্নটার অবতারণা করেছো, এটা এক ধরনের মানে তুমি চাপিয়ে দিয়ে আমার কাছ থেকে জোর করে একটা উত্তর নেওয়ার অপচেষ্টা করছো, এই উত্তরটা আমি দিব না। এক, আর দুই হচ্ছে, শেষ করি, দুই হচ্ছে তো আমরা উত্তর পেয়ে গেছি। আগ্রহ থাকে 17 তারিখে মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমাদের তথ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আমাদের চলচ্চিত্র শিল্পীদের অনেক আবেদন, শিল্পী এবং কলা কুশলীদের সম্পর্কিত একটা বড় মিটিং হবে। এই করোনা দুর্যোগের মধ্যেও কতটুকু আমরা এই চলচ্চিত্র শিল্পকে গুরুত্ব দিচ্ছি এটা বোঝার চেষ্টা করা, এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 3 কোটি টাকা শুধু চলচ্চিত্র শিল্প, কলা কুশলী, তথ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন দপ্তরের সাথে যারা কাজ করছেন তাদের জন্য 3000 শিল্পী এবং কলা কুশলীর জন্য 3 কোটি টাকা এটা অফেরতযোগ্য দেওয়া হবে। এটা জানিয়ে রাখলাম। আরেকটা হলো যে ওইখানে আমরা এই ওয়েব আমাদের নাটকের শিল্পীদের জন্য কিছু করা হবে না মুরাদ ভাই? আমার কথাটা বুঝাও আগে, সাব্বির ভাই কথা বুঝতে হবে। আমি কিন্তু বলেছি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, এক কথায় বুঝতে হবে। আমাদের 15টি দপ্তর, তো ওইটা এখানে সবাইকেই, এভরিওয়ান ইজ ইনক্লুডেড, ওকে, এভরিওয়ান। তো এটা হলো যে আমার মনে হয় সেদিন আমরা আলোচনা করতে পারবো। জয়, তোমার খুব বেশি আগ্রহ থাকলে 17 তারিখে সন্ধ্যার দিকে ফোন দিলে এই ব্যাপারে আপডেট কিছুটা জানাতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই জীবনের গল্প শোতে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিহাব শাহীন ভাই, আমরা আসলে 1 ঘন্টা 29 মিনিট আলোচনা করে ফেলেছি। তুষার ভাই আমাদের সাথে জয়েন করেছে, আমরা তুষার ভাইয়ের কাছ থেকে গানে একটু শুনতে চাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। তুষার ভাই, আপনার কাছ থেকে, আপনাকে তো আসলে আমরা সংযোগে, আপনি সহ দীপন ভাই আছেন, আবু সাহেব ইমন ভাই আছেন, মানে কিন্তু সময়টা অনেক দ্রুত পার হয়ে গেছে। আমি কাকে আনবো কাকে রাখবো আমি বুঝতে পারছি না, একসাথে আমি আনতে পারিনি। আপনি একটু সংক্ষেপে, তুষার ভাই, আজকের আলোচনা আপনি সবই শুনেছেন, আপনি একটু সংক্ষেপে আপনার অভিব্যক্তি। আচ্ছা, সংক্ষেপের মধ্যে যেটা হলো, সর্বপ্রথম কথা যে ওয়েব সিরিজের বিরুদ্ধে আমরা কেউই না, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কন্টেন্ট নিয়ে। এখন বিষয় হচ্ছে 2-1টা, যেরকম বলা হচ্ছে যে অরণ্য বোধহয় বললো যে সব নাটকই তো আর একই জিনিস হচ্ছে না, কিন্তু যে আমরা সব নাটকের জানি না, যে কটার জানি সেই কটার মধ্যে কন্টেন্টের বিষয়ে আমাদের অনেক রকম, আমাদের না মানে প্রত্যেকেরই বিভিন্ন বিরূপ মন্তব্য আছে। তো কন্টেন্টের বিষয়টা বোধহয় আমাদের একটু মাথায় রাখা উচিত, এবং শুরুতেই যদি আমরা অশ্লীলতা নিয়ে আসি তাহলে ভবিষ্যতে কি করব? আমরা শুরুটা নরম ভাবে যাই না, কম্প্রোমাইজের জায়গায় কেন যাচ্ছি? অরণ্য বললো যে বর্গীয় শব্দ হোক না, আমরা 5 ভাই বোন,
আমার বাবা মা বাসায় আছে, এক ভাই চবরিয়ে দিয়ে গালাগালি করতে থাকবে, তাকে আমরা শুনবো? বাবা মার সামনে, ভাই বোনের সামনে, বড় ভাইরা বড় বোনরা শুনবে? কম্প্রোমাইজ কেন? না, আমরা কাজ করব, অবশ্যই কাজ করব। শুরুটা ভালো করে সুন্দর করে আমরা শুরু করি, তারপরে সময়ের সাথে সেটা বোঝা যাবে। আর এখন যদি মনে হয় যে দর্শককে আকর্ষণ করা, না, এগুলো দিয়ে দর্শক আকর্ষিত হয় না। আমাদের এখনো অত নিচে রুচি নামে নাই বাঙালিদের, এই জাতির এত রুচি নিচে নামে নাই যে এই সকল দৃশ্য দিয়ে আকর্ষণ করে তারপরে নাটক দেখাতে হবে। হ্যাঁ, আমি আবারও বলি, হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। অরণ্য আনোয়ার ভাই, আপনি তো এখন আবার সংযোগে আসলেন, আপনি অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য এখন দেন, আপনি তো শুনেছেন সবকিছু। না তুষার ভাই, আপনি যা বলছেন আপনার কথার সঙ্গে তো আমি 100% একমত। আমরা সবাই এই বিষয়গুলি বিশ্বাস করি। আমার কথা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, একটা জায়গায় একটা ইন্ডাস্ট্রিতে সব রকম কাজ হবে। এক চবর্গীয় বা খারাপ যদি বলি, একটা দুইটা উদাহরণ দিতে পারবেন আপনি, 100টা উদাহরণ দিতে পারবেন না। আমাদের এখানে 100টা ভালো কাজের উদাহরণ আছে। আমি তোমার কথা মাঝখানে একটু বলি নাই, সেটা হচ্ছে যে তাহলে কেন ভালো কাজগুলো নিয়ে কথা হচ্ছে না, কেন খারাপ কাজগুলো নিয়ে কথা হচ্ছে? তার মানে ওগুলো এফেক্ট করছে। হ্যাঁ, কেন ভালোগুলো নিয়ে কথা বলছে না কেউ? এই যে একটু আগে যে শাহিন বললো, শিহাব বললো যে আমি 8টা লোকেশনে কাজ করছি, 40 জন আমার আর্টিস্ট, এখন সম্ভব না আমার নাটক। এটা সত্যি কথা। তাহলে যেই দিয়ে ওই নাটকটা করলো, সেই বাজেট দিয়ে তাহলে আমরা একটা পারিবারিক নাটক কেন করলাম না? আমাদের দর্শকরা কিন্তু এখনো বাবা মা ভাই বোন নিয়ে নাটক দেখতে চায়। আমরা শুরুটা ওইভাবে করি না, তারপরে অবস্থা বুঝে তারপরে আমরা পরবর্তীতে কি করব না করবো সেটা দেখবো। শুরুতেই যদি একটা পচা জিনিস নিয়ে রাখি, পচা জিনিসের সাথে সব জিনিস পচে যায়, আমরা জানি, এটা সবাই বলে এটা, তাই না? না, আমি একটু শিহাব শাহীন ভাইয়ের কাছে আসতে চাই, যে এবং অরণ্য আনোয়ার ভাই, আপনারা একটু এই বিষয়টি ক্লিয়ার করেন। যেহেতু তুষার ভাই তার মতো করে বললেন, আপনারা অবশ্যই আপনাদের মতো করে এটা ব্যাখ্যা দিবেন। না, এটা আমার বাজেট দিয়ে আমি যে কাজ করেছি, এটা একটা ভিন্ন ধরনের কাজ হয়েছে। একটা ক্রাইম থ্রিলার জনরার কাজ, বিভিন্ন জনরার কাজ হবে। সব যদি পারিবারিক নাটক হয়, সব পারিবারিক নাটক দেখতে ভালো লাগবে। এটার ওয়েব কন্টেন্ট ওটিটি প্ল্যাটফর্মের সাথে আপনার টেলিভিশন, ইউটিউব আর কোথাও। আমি কিন্তু শিহাব সব পারিবারিক নাটক বলি না, আমি বলছি ভালো নাটক, ভালো নাটক। আমার নাটকটি, আমার ওয়েব সিরিজ দেখেছেন আপনি? আমি সরি, আমার শব্দটা উচ্চারণ ভুল হয়েছে। ভালো নাটক বলাটা ঠিক হয় নাই। মানে আমি এই ধরনের কন্টেন্ট সহকারে, মানে এই ধরনের কন্টেন্ট বাদ দিয়ে তারপরে ভালো নাটক তো অবশ্যই, না ভালো হলে আমরা দেখেছেন কিনা, আপনি আমার কন্টেন্টটা দেখেছেন কিনা? না, আমি ওই জন্য না দেখে, আমি ওই জন্য বললাম যে ভালো নাটক শব্দটা আমার উচ্চারণ করা ঠিক হয় নাই। আমি এটা ভালো জিনিস, ভালো কন্টেন্ট, নাটকের মধ্যে এই ধরনের দৃশ্য বাদ দিয়ে আমরা কেন শুরু করছি না, আমার কথা সেটা। আমার কথা এটা, ভালো কন্টেন্টই বানিয়েছি এবং বিশ্বাসযোগ্য ভাবে বানিয়েছি, এবং এটা যদি বাইরেও দেশে দর্শক যদি দেখা হয়, ডাব করে যদি দেখানো হয়, এটা যদি সাবটাইটেল দিয়ে দেখানো হয়, বাইরের দর্শকরাও এটার সাথে কানেক্ট করতে পারবে বলে আমার বিশ্বাস। তো একটি আন্তর্জাতিক, আমার বিশ্বাস অনুযায়ী একটি ভালো মানের কন্টেন্ট আমি করেছি, যার বাইরে অর্থ উপার্জনের সম্ভাবনা আছে, সেটা আমার বিশ্বাস। তাহলে তোমার ভালো কন্টেন্টের জন্য, ভালো নাটকের জন্য যদি অল্প কিছু দৃশ্যের কারণে আমরা কেন দর্শক হারাবো? তুমি তো দর্শক হারাবা, তোমার ভিউয়ার্স বেশি না হলে তোমার প্রোডিউসারের বিজনেস হবে না। তোমার তো এই কারণে দর্শক হারাবা। না, আমরা তো আমাকে বিদেশ থেকে আমাদের বন্ধু বান্ধব অলরেডি বিরূপ মন্তব্য করা শুরু করছে। ওরা বিদেশে থাকে, কিন্তু আমাদের থেকে অনেক মডার্ন দেশে থাকে ওরা। আমার কাছে কিন্তু এরকম অনেক, তুষার ভাই, অনেক মন্তব্য কিন্তু পজিটিভ আছে। তুষার ভাই কিন্তু অনেক পজিটিভ মন্তব্য আছে, আপনারা কিন্তু এটাও দেখতে পাচ্ছেন না যে অত শত পজিটিভ মন্তব্য আছে, এত আলোচনা আসছে, এত ফিচার হচ্ছে, এত রিপোর্ট হচ্ছে। তো সেগুলো কিন্তু পজিটিভ মন্তব্যের কারণে আছে, প্রচুর পজিটিভ মন্তব্য আছে। একটা পজিটিভ মন্তব্য, যে জিনিসটা কন্টেন্টটা দাগ কাটে, হাজার হাজার নাটক হচ্ছে, আপনারা করছেন, বাবু ভাই করছে, দেখছেও না মানুষজন, পড়ে আছে এখানে সেখানে কত নাটক, কেউ দেখছেও না, গুনছেও না। আর একটা জিনিস, এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের আলোচনা হচ্ছে, পথে অনেক 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 কথা হচ্ছে। কত এক বছর দেখেন যে কোন কন্টেন্টটা নিয়ে এত কথা হচ্ছে, আপনাদের কার কোন নাটক নিয়ে কি কথা হচ্ছে, এরকম অনেক নাটক হয়েছে এই বাংলাদেশে। হ্যাঁ,
সমস্যা কার কি নিয়ে কথা হয় জানি না, আমার সঙ্গে যথেষ্ট কথা হয়। তোমার তো নন ফিকশন, তোমার তো নন ফিকশন, আমি ফিকশনাল জি, জি। কন্টেন্ট নিয়ে বলছি। ফিকশনাল কয়টা নিয়ে কথা হয়েছে আমার গত বছরের ভিতরে যাই কথা হয় প্রত্যেকটা কয়টা নিয়ে তোমার এই কথার উত্তরটা দেই না, তোমার এই কথার উত্তরটা দিই। এখন কয়টা আগের মতো আগের নাটকগুলো এখনো মনে করতে পারবা? বিটিভির সময়ের নাটক, পরবর্তীতে যখন প্রাইভেট চ্যানেলগুলো আসতে থাকলো শুরু, তখনকার দিনের নাটকের কথা সেই বিলাস আর সময় কি কত একটা সেই মাত্র এই চ্যানেল বিলাসটা ছিল, দুঃখা বিলাস চ্যানেল ছিল, আর কত করব তুষার ভাই? ওইটা তো সেটাই করতে বলতেছেন এখন। বলবো এখন একটু। এসে না 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 এখনকার না না, আমি ছেলেমেয়েদের তা বলছি এটাই না, করতে আমি বলছেন। তা বলছি এটা না, তো এক আমি ধরনের সেটা বলি নাই। hypocrisy। আমি বলছি যে তুমি যে বললা যে কোন নাটকগুলো এখন আলোচিত হচ্ছে, এখন নাটকগুলোর অবস্থা যদি আমার মানে বাজেটের কারণে এত এই মানে না, তোমরা বাজেট আরো ভালো এবং বুঝতে পারবা। কন্টেন্টের কারণে, বাজেটের হ্যাঁ, কারণে তোমরা আপনি আরো আপনার ভালো অডিয়েন্স বলতে বুঝেন পারবা। না। এখনকার যারা আপনি প্রত্যেক যার কন্টেন্টের এখন যারা বলছেন কয়জন বয়োবৃদ্ধ মানুষ কতজন নাটক দেখে? এখনকার এই সমস্ত কন্টেন্টের মূল অডিয়েন্স হচ্ছে তরুণরা। তরুণরা এখন আপনারা সব, আমরা সবাই বড় হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছে, তরুণদের জন্য কোনো কন্টেন্টই আপনি বানাচ্ছেন? আমি কোনো ওই content যে তাদের একটু আগে জয় একটা প্রচুর বাইরের কথা, আমি শেষ করি। হ্যাঁ, প্রচুর বলো, বাইরের কন্টেন্ট দেখতে পাচ্ছে, প্রচুর গেম অফ থ্রোনস দেখতে পাচ্ছে, ইউরোপ আমেরিকা সব দেশের কন্টেন্ট দেখতে পাচ্ছে। এখন আমাদেরকে বলছেন সেই কোথাও গিয়ে বানা রাখতে হবে, তো সেইটা তো এখনকার তরুণের কাছে যাবে না। তার সেটা দেখার ইচ্ছা নাই, তার সে দেখেও না। সেজন্য গত এক বছরে আলোচনাই হয় না কোনো কন্টেন্ট নিয়ে এত। সেটি সেই জায়গায় আমার একটা ওয়েব সিরিজ হয়েছে, ব্যাপক মানুষ আলোচনা করেছে অনেক জায়গায়। জয় সেই জয় জায়গা থেকে আমি একটু কথা বলে, এখন তো জি, জি। অনেক রাত্রি হয়ে গেছে, আমি একটু যে আমরা আসলে অনুষ্ঠানের শেষ করতে হবে। আমি কাজ করতে হবে। আমি আমার একটু শেষ, আমরা একটু আমি 2 আমি মিনিট শেষ কথা নিয়ে বলি। কথা বলে আমি আচ্ছা, আমি শেষ করে দিই, তারপর আমিও শেষ করে দেব, তারপর শেষ করে দেন। আমাদের সবাইকে কাজ থাকো, করার তুমি সুযোগ থাকো। দিন। না, আমি আর থাকবো না। আর কত না, তুমি থাকো, তোমাকে আমাদের নিয়ে তো সবাইকে কথা কাজ করার সুযোগ দেন, কাজ করার না, পথ তুমি বন্ধ করে নাও। ওয়েব সিরিজ না, সেটাই। আমি আমি সেটাই বলতে চাচ্ছি। বাধাহীন কাজ করতে দেন, আমি- সবার কাজের সুযোগ আসবে, সবাই কাজ না করবে। না 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 শিহাব, শোনো, বাধাহীন কাজের কথা বলো না। আজকে আমার এক বন্ধু যে ফিল্মের অনেক নাম করা অভিনেতা, বহু পুরানা শিল্পী, সে বলছে আমাদের ফিল্ম কিন্তু শেষ, তোদের নাটক কিন্তু শেষ হওয়ার শুরুটা হচ্ছে, সেটা হতে দিস না। বাধাহীন কাজের কথা বলো না। কাজ করবা 100 বার, আমরাও করবো ওয়েব সিরিজে, বাট বাধাহীন কাজের কথা বলো না। না, বাধাহীন মানে আসলে বাধাহীন মানে আপনার কাজ, আপনি আমি কাজ একটু করতে বলি। গেছেন, কথার একটা মার্ডারের উপরে একটা আমি মার্ডারের উপরে প্রথম একটা থেকে ফিল্ম আছি। হইতে পারে না? আমি একটু বলি, আমি বলে চলে যাই। আমি প্রথম থেকে জি। আছি জয়। জি, বলেন না, প্লিজ। প্রথম কথাটা হচ্ছে কি, যে ওয়েব সিরিজ মানেই যে খারাপ, কথাটা কিন্তু এরকম না। আবার আমরা যে ওয়েব সিরিজের বিপক্ষে তাও না। কথা, আজকের আলোচনার প্রসঙ্গটাই ছিল এরকম যে ওয়েব সিরিজে অশ্লীলতা, সে কারণে যেটা নিয়ে আমাদের একটু একটু আপত্তি আছে অরণ্য, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমি কিন্তু শিহাব শাহীনের আগস্ট 14 দেখেছি, এবং আমার ভালো লাগার জায়গা কিন্তু আমি শতাব্দীকে ফোন করে বলেছি, আমি নয়নকে ফোন করে বলেছি, আবার আমার 2-1টা জায়গাটা আমি টাইগার দেখেছি, আমি আহ তোমাদের বুমেরাং দেখেছি। আমার যেখানে খারাপ লেগেছে শুধু সেই জায়গাটার কথা আমি উল্লেখ করেছি। আর তার মানে এই না যে ওয়েব সিরিজ মানেই খারাপ কোনো কিছু, আমরা কিন্তু সেটা একেবারেই মনে করি না। আমি আমার অবজারভেশনের কথা বলছি, এবং আমি কিন্তু বিচার করার মালিক না, যে আমি বিচার করলাম যে এইটা ঠিক আছে এটা ঠিক নাই, সেটাও আমি বলি না। কিন্তু আমি আমার ভালো মন্দের জায়গাটা বলতে চাই, এবং আমি এটাও এবং শিয়াবরে বলি যে আমরা কিন্তু প্রতিপক্ষ না, যে আমি টেলিভিশনের নাটক করি, তুমি ওয়েব সিরিজ করো, তুমি আমার প্রতিপক্ষ, বিষয়টা কিন্তু একেবারেই না। আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে থাকি, আমরা প্রত্যেকের সাথে কাজ করেছি অতীতে, এবং ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করতে চাই। বিষয়টা হচ্ছে এই জায়গাটায়। এক্স্যাক্টলি না, এবং আমি বলি যে আমরা যেহেতু আলোচনার বিষয়বস্তুটা চলে এখানে, আমি এই কারণে আমরা বাবু ভাই, এবং আমি আপনাকে জাস্ট থামাই একটা এক্সাম্পল দিই। না, আমি বলি, তুমি একটু অভিমানের জায়গা থেকে বলছো যে আপনাদের কয়টা নাটক কয়জন দিয়ে আলোচনা করে, আমি নিজেও তো তোমারটা দেখে আলোচনা করেছি, এমন তো না। এবং সে আলোচনা মানে কিন্তু খারাপ আলোচনা না। কথা বলেছি, গত এক আমি বছর তো কথা বলেছি অ্যাপ্রিশিয়েট করেছি, এবং ভালো জিনিস হলে আমরা অ্যাপ্রিশিয়েট করব। কাজ করলে। হ্যাঁ, ভালো জিনিস আমি এখন অবশ্যই কথা বলি অ্যাপ্রিশিয়েট তুষার করব। ভাই,
আপনি বলেন তুষার হ্যাঁ। ভাই, আমি যদি বলি আপনাকে আমি করলাম এটা রসু খার চরিত্র করলাম, যে সিরিয়াল কিলার ছিল, বললাম যে আপনাকে তুষার ভাই আপনি রসু খার ক্যারেক্টারটা করেন, যে রেপ এবং মার্ডার করে মেয়ে ফেলছে একের পর এক মেয়ে, 13টা মার্ডার করেছে। তারপরে এক পুলিশ মহিলা, একটা পুলিশ মেয়ে ছদ্মবেশে মহিলা তাকে প্রলুব্ধ করে ধরেছে। এখন আপনি বলেন যে এই এটা বানানোর সময় যদি আপনাকে বলা হয় যে এর মূল ইয়া ছিল যে তার সেক্সুয়াল ফ্যান্টাসি ছিল, তার এই আর্টসটা, কিলিং আর্টসটা তার সেক্স ড্রিভেন ছিল, তার ইয়াটা ছিল রসুখা, আমাদের রসুখা। আমি এই ক্যারেক্টারটা আপনার লাইফের একটা মানে আরাধ্য ক্যারেক্টার হতে, যে কোনো অভিনেতার জীবনে একটা আরাধ্য ক্যারেক্টার হতে পারে, যে একটা সিরিয়াল কিলারের রোল আমি অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি আমাকে যদি বলেন যে এই করতে পারবা না, তুমি এই করতে পারবা না, এই করতে পারবা না, একটু দেখাতে পারবা, একটু করতে পারবা না না, আর্টিস্টিক এক্সপ্রেশনের কি 12টা বাজে দিলেন না আপনি? শাহিন, তোমার আমি একটা কথা বলি, এই যে তুমি তোমার নাটকের কথা উল্লেখ করলা, সেই নাটকটা কি জনপ্রিয়তা পায় নাই? ওয়েব সিরিজ, নাটক না, এটা নাটক বলো না, ওয়েব সিরিজ। হ্যাঁ, না না না, তুমি কন্টেন্ট। হ্যাঁ, তুমি যে রসুখার কথা বলছো, এটা করিনি এখনো, সামনে রসুখা একটা নাটক হয়েছিল তো বোধহয়। যাই হোক, আচ্ছা আমি যদি বানাতে চাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাকে যদি কাস্ট করো, আমি সরি, আমি আমার প্রশ্ন তো একটু ইয়ে হচ্ছে, আমাকে যদি কাস্ট করো, হ্যাঁ, আমাকে যদি কাস্ট করো, তারপরে যে কথা হচ্ছে যে 13টা মেয়েকে রেপ করার পরে আমাকে পুলিশ অফিসার আসবেই হবে, তাহলে কি আমাকে রেপ সিন দেখাইতে হবে? সেটা তো রসুখার কিলিং এর আর্টস, একটা সাইকোপ্যাথিক কিলার, একটা সোশিওপ্যাথ কিলার কোন নিয়া থেকে কিল করে, একের পর এক খুনের নেশায় কিল করেছে, সেই রেপ সিনের মধ্যে কিন্তু একটা শালীনতা থাকতে হবে। না, শালীনতা না, সে মেরেছে বিভৎসভাবে, রেপ এন্ড মার্ডার করে। না না, ওই খুনের বিভৎসতা আমি বলছি না, আমি রেপ সিনের মধ্যে একটা শালীনতা থাকতে পারে। আমার মনে হয় যে আমরা এখন বিদায় নেই। আমাদের আসলে বিদায় নেওয়া উচিত। করতে দেন, কাজটা করতে দেন, সমস্ত নির্মাতারা, তরুণ নির্মাতারা মেধা নিয়ে বসে আছে, আমরা আইডল বসায় রাখছি, ওদের যদি কাজ না করতে দিই, এক্সপ্রেস করতে না দিই, আমরা একটা বিরাট সম্ভাবনা, আমরা ক্যারিয়ারের একটা বেলা পার করে আসছি। নিজের পায়ে নিজে কুড়াল মারবা, বুঝছো? নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবা। এই শিহাব শাহিন হারাই যাবে একদিন। না না, এই শিহাব শাহিন হারাই যাবে, অরণ্য আনোয়ার মানুষে মনে রাখবে না। যেসব হ্যাঁ, যেসব কাজ নিয়ে তোমাদের এক নামে চেনে, তোমাদের এক নামে চেনার জায়গা কিন্তু তোমাদের তৈরি হয়েছে, সেই জায়গাটা কিন্তু নষ্ট করে ফেলবা। একটা আর্টিস্ট তো আমার তো এক্সপেরিমেন্টের ভিতর, এই ইয়ার ভিতর দিয়ে যেতেই হবে, এর মধ্যে দিয়ে যেতেই হবে। এক্সপেরিমেন্ট তাই দাম করে এত এক্সট্রিম আস্তে আস্তে, হ্যাঁ আপনার কথা মানছি, হয়তো আস্তে আস্তে যাওয়া উচিত, আমরা আস্তে আস্তে যাবো, কিন্তু আপনারা থামাই দিয়েন না, বাতিল বলে দিয়েন না, এদেরকে অবশ্যই না। বসে আছে কাজ করার জন্য, কেউ বাধা দিচ্ছে না তো। শুনো, আমার শুরু কিন্তু, সরি বাবু একটা সেকেন্ড, আমি কিন্তু শুরুটাই করছি যে আমি ওয়েব সিরিজে, আমরা ওয়েব সিরিজের বিরুদ্ধে কথা বলছি না, আমরাও কাজ করব। তুমি যে বলছো যে ছেলেপেলেরা বসে আছে, ওরা কাজ করতে চাবে, আমরা কাজ করব, বাট এতটা এক্সট্রিম, এতটা না, সবাই মিলে কাজ করব। কেন কাজ করব না? কাজের জায়গা, আমি ফিল্মে গিয়ে রেগুলার কাজ করি নাই, আমি ফিল্মে করি নাই, আমার শুরুটা নাটকে হবে না, না আমার শুরু মঞ্চে, আমি তারপর টেলিভিশন করি নাই, টেলিভিশন থেকে আমি ফিল্মে গিয়ে কাজ করি নাই, তারপরে আবার এখন আমি তাহলে ওয়েব সিরিজ আমি কেন করব না? আমি অবশ্যই করব। ওয়েব সিরিজের এগেইনস্টে কোনো কথা, আমরা মঞ্চে গালাগালি, আমরা কিন্তু মঞ্চে আমরা গালাগালি করছি, শুরু করছি মঞ্চের ভিতরে, এসএম সুলাইমান থেকে সেখানে আপনাদের অনেক, কিন্তু আমরা কি সেই না কিন্তু সেই মঞ্চের জিনিসটা কি আমরা টেলিভিশনে আনতে পারছি? আমরা পারি নাই, কারণ এটা হলো টেলিভিশন না, এটা তো টেলিভিশন না, আমি তা বলি নাই, তুমি কথাটা বুঝো না, আমি মাধ্যমের পরিবর্তনের জায়গাটা বলছি।
আমি মাধ্যম আমাদের- পরিবর্তনের জায়গাটা। আমাদের এই সময়ের রিয়ালিটিটা, এই সময়ের আকাশ সংস্কৃতি এটাকে বুঝতে হবে, এটাকে ধরতে হবে। এই তরুণদের জন্যই কাজগুলো করতে হবে, তরুণরা করবে, তরুণদের জন্য করবে। তরুণদের কাজ দিতে করতে হবে, গিয়ে নষ্ট করে ফেলবে না। এক্সপ্রেস করতে দিতে না হবে। ডিফারেন্ট এদের গল্প হবে। আসুক, ডিফারেন্ট গল্প কাজ আসুক, লট অফ হ্যাঁ, গল্প কিন্তু- আসুক, আসবে ডিফারেন্ট হ্যাঁ। গল্প আসুক। আসবে। আমি শিহাব ভাই একটা কথা বলতে চাই আপনার কথার প্রেক্ষিতে, যে অবশ্যই তরুণরা কাজ করবে, অবশ্যই আধুনিকতার ছোঁয়া থাকবে, সবকিছু থাকবে। আমি বলি সব জায়গাতে আমাদের শালীনতা রেখে কাজটা করলে সমস্যাটা কোথায়, সেটার কথা বলছি। শালীনতা তো একজনের সাবজেক্ট। না না না, আমি বলছি যে আপনি ওইটার সঙ্গে ওইটাও বলতে পারেন যে তরুণরা কাজ করবে এবং তারা আর ডিফারেন্ট কাজ করবে এবং অনেক শালীন এবং অনেক ধরনের শব্দ চয়নের ক্ষেত্রে অনেক সাবধান হয়ে কাজ করবে, হতে পারে না? আমাদের সময়ের স্কুলের পরিবেশ, এখনকার সময়ের একটি স্কুলের পরিবেশ, তো আমাদের বাচ্চারা ইংলিশ মিডিয়াম পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলের পরিবেশ, আগেকার স্কুলের পরিবেশ কি ডিফারেন্ট? কিন্তু শুরুটাতে এবিসিডি না এবিসিডি তো অ্যালফাবেটটা কি এবিসিডি তো আছে নাকি? অ্যালফাবেট এক নাই, কিন্তু ওটা এখনকার ছেলে মেয়েদের জন্য, এখনকার তরুণের জন্য তাদের এক্সপ্রেশনের ওয়েটা ডিফারেন্ট, তাদের কমিউনিকেশনটা। আমরা যে বড় হয়ে ইন্টারনেট পাইনি, ইমেল পাইনি, মোবাইল পাইনি, সেলফি পাইনি, অ্যান্ড্রয়েড ফোন পাইনি, তো সেগুলো তো এখনকার ছেলে মেয়েদের প্রকাশ ভঙ্গি আলাদা হয়ে গেছে। ওইটাই তো ওইটাই তো আরো ভয়ের জায়গা। এখন প্রকাশভঙ্গির কারণে কি আমরা সেটা কিন্তু আপনি বাসায় কিন্তু বন্ধ করছেন না, বাসায় কিন্তু বন্ধ করবেন না, কিন্তু আর্ট ফর্মে বন্ধ করে দিতে বলবেন। ভিজুয়াল মিডিয়াম, অডিওভিজুয়াল মিডিয়াম এসে কাজ করতে, এই জিনিসটা বাসায় কিন্তু বাচ্চাদের সবাই ফ্রি দিয়ে দিচ্ছে, অবশ্যই এখনকার বাচ্চাদের এক্সপ্রেশন ডিফারেন্ট, তাদের হাতে অনেক ডিভাইস আছে, অনেক কিছু দেখে, কিন্তু মূল্যবোধের জায়গাটা তো তৈরি করা দরকার। শেষ করতে হচ্ছে, আমার অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে ভাই। আমি শুধু এতটুকুই বলবো যে আমি প্রথম আলো রিপোর্টটির কথা বলে যাই। প্রথম আলো রিপোর্টটি যিনি করেছিলেন তার সাথে আমাদের পরে আমরা প্রথম আলো কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা অনেক কিছু পরিবর্তনও করেছেন। এই রিপোর্টটিকে আমি প্রত্যাখ্যান করেছি। উনি পরবর্তীতে ওনার ওদের নীতিমালার সাথে যায় না এরকম মতামত আমরা পেয়েছি। তো আমরা এই রিপোর্টটা এখন আজকে এটা এত বড় হয়ে আসছে, এটা আমি বুঝতে পারলাম না। আসলে শিহাব ভাই, আমার কাছে মনে হয় যে এটি একটি আলোচনা। এই আলোচনায় আমরা আসলে কেউ বিচারক নয়, আমরা আমাদের যার অভিব্যক্তি প্রকাশ করেছি মাত্র। আমার কাছে মনে হয় না যে এটি কোনো সিদ্ধান্ত নেবার জায়গা, এটি জাস্ট আমাদের প্রত্যেকের মতামত প্রকাশের একটি ক্ষেত্র। আমরা একসাথে গল্প করেছি। তবে শেষ একটি প্রশ্ন আপনার কাছে কমেন্টস এসেছে, যদি চরিত্রের প্রয়োজনে এই ধরনের আমাকে যে পজিটিভ কমেন্টটা ছিল পড়বে বলছিলা, সেটা তো পড়লাম। জি আমি পজিটিভ একটা কমেন্টস আছে সেটা আমি বলছি, আমি শেষ করবো ওটি দিয়ে। এই ধরনের চরিত্রে, যে চরিত্রে অনেক সাহসী অভিনয় করতে হয়, আপনার স্ত্রী মমকে দিয়ে কি আপনি সেই ধরনের কোন চরিত্রে দৃশ্যায়ন করাবেন যদি প্রয়োজন হয়? একজন কমেন্ট করেছে শাহরিয়ার নাজিম জয় আসলে তার অনুষ্ঠান মতো একটা অনুষ্ঠানের মেজাজ অনুযায়ী একটা প্রশ্ন, এটা আমি করাবো কেন? তোমার এই ধরনের সেক্সিস্ট চিন্তা ভাবনা কেন জয়? আমি এটা কি আদিম যুগে আছি নাকি যে করাবো? দাস ছাড়ে দিয়ে কর, তুই আমার বউ হয়েছিস, তুই কর। সে তার ইচ্ছা হলে, সে তার নিজস্ব কনসাস থেকে চরিত্রটি পছন্দ হলে তাদের ডিসিশন নেবে। এখানে তো করানোর ব্যাগ ছড়ি ঘোরানোর সেক্সিজম নাই এখানে। আমি কেন করতে যাবো? আমি সেই জমিদারও না যে আমি কর বলবো আর করে। এক্স্যাক্টলি, আমরা খুবই চমৎকার উত্তর পেয়ে গেছি। আমরা একটা পজিটিভ কমেন্ট জয় শোনো, ভরতচন্দ্র একটা কথা বলছিল অনেক আগে, নগর পুরিলে দেবালয় কি এড়ায়। এই কথাটা আমাদের যদি মাথায় থাকে তাহলেই হবে ইনশাল্লাহ। আমি নগর পুরিলে দেবালয় কি এড়ায়। আমি পজিটিভ একটা কমেন্টস দিয়ে শেষ করতে চাই। এটা আমাদের কাকুলি আপার লেখা, শাহনাজ কাকুলি। নিজেদের জানতে শরীর জানতে হয়, শরীর জানতে নিজেকে মূল্যায়ন করতে হয়। আমরা আমাদের জানাই বাঁচি, অন্যকে কাছে রাখি, তাও আমাদের শরীরের জন্য। আমরা মানুষের সাথে কথা বলি, মানুষকে দিয়ে কাজ করিয়ে নেই, মানুষ আমাদের খাদ্য দেয়, আমরাও মানুষকে খাদ্য দান করি। আমি কাউকে ল্যাংটা বা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানোর আহ্বান জানাইনি। যার শরীরে যা আরাম লাগে সে তাই করো, যার শরীরে যা সহ্য হয় তাই ধরো। সিনেমা, নাটক, ভিডিও পোশাকের মতো, গায়ে ফিট হলে পরো, না হয় বাদ দাও। ভালো দর্শক
হতে হলেও তাকে বই পড়তে জানতে হবে। চিত্রকলা, নৃত্যকলা, সঙ্গীত কলা, স্থাপত্য কলা, মানব সভ্যতা, ইতিহাস, ভূগোল থেকে শুরু করে সব না জানলে সে কিসের দর্শক? আর দর্শনের মূল্যই বা কতটুকু? মানুষ তো 5,000 কোটি বছরের এই পৃথিবীতে হাওয়ায় ভেসে আসেনি। এত কোটি কোটি বছরের মানুষের সাথে পৃথিবীর সম্পর্ক কি শুধু মিডল ক্লাস সেন্টিমেন্ট রক্ষা, নাকি উদ্ভাবনী নব দুনিয়া? নিজেকে আধুনিক চিন্তায় বিকশিত করাই আমার গতি বা অন্যের জন্য কাম্য। ফ্যান 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 আমার ধাঁচে সয় না। তবে এও সত্য, নগ্নতা তখনই নগ্ন নয় যদি সঠিক শৈলীর উপস্থাপনে দখল করতে পারে লাইন, স্পেস, ফর্ম, ওয়েট অ্যান্ড কালার। সেটা শিল্পের সকল শাখায় বিদ্যমান। শাহনেওয়াজ কাকলি চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী, তার এই স্ট্যাটাসটা আমার কাছে মনে হয়েছে যে এই অনুষ্ঠানে করা যায়। তো আমি আমার কাজ শেষ করলাম, এবার আমি বরং বিদায় নিই, আপনারা শেষ করেন। আমি তুষার ভাই এবং সাব্বির এবং শাহিন সুমন ভাই এবং বাবু ভাইকে আপনাদেরকে ফ্লোর দিলাম। আপনারা, আমি আর কথা বলবো না, আমার কথা শেষ। খোদা হাফেজ। আমরা খোদা হাফেজ। আমাদের কথা শেষ। খোদা হাফেজ। শাহিন ভালো থেকো, শিহাব, সাব্বির, তুষার। জি, আসসালামু আলাইকুম। আমরা আসলে আজকের আলোচনাটা- শাহিন আজকে একটু রাতে ঘুমের প্রচুর অত্যাচার হয়েছে তোমার উপরে আজকে। না না না, আমরা আলোচনা শাহিন ভাই করতে আপনাকে চাই নিয়ে ভবিষ্যতে- রসুকা বানাবে, আপনি রেডি হন। হ্যাঁ, অবশ্যই আমরা ভবিষ্যতে আলোচনা করবো। আলোচনার ভেতর দিয়ে, রসুকা আড্ডার তুষির ভেতর খান। দিয়েই আমরা সামনের দিকে যেতে চাই আসলে। শ্যাম, ভালো থেকো, তোমার কাছ থেকে আরো Okay. ভালো এটা কাজ হচ্ছে আশা করি, এটা হচ্ছে ভালো কন্টেন্ট দেশি, আশা করি। এটা হচ্ছে দেশি আমের আচার। দেশি দেশি কামরাঙ্গা কামরাঙ্গা। আচার বানায় পাঠাইছে হ্যাঁ, হ্যাঁ। একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ, ভালো থেকো বাই বাই। সবাই। Bye bye. খোদা হাফেজ।